আমরা যে জায়গায় ছিলাম, আমরা হচ্ছে তোমাদের লাস্ট ক্লাসে মাইটোকন্ড্রিয়া পর্যন্ত পড়াইছিলাম যে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। আমরা যদি বইটা দেখি একটু, আমরা বইটাও সাথে নিয়ে হচ্ছে যে তোমাদের ক্লাস নিব, আমরা বইটার সাথে নিয়ে ক্লাস নিব। এই যে আমাদের বইয়ের এই জায়গায় যদি আসি, আমরা বই ডাউনলোড করে দেখি যে বইয়ের অবস্থা খুব খারাপ, বোঝা যায় না বইয়ের কিছু। তো বই এইখানে তোমরা কি দেখতে পাচ্ছ কি না কে জানে, না দেখতে পাওয়ার কথা। বইটাও আমি একটু সাথে দাগাই দিচ্ছিলাম তোমাদেরকে, বইটাও দাগাই দিচ্ছিলাম। বইয়ের অবস্থা তো, বইয়ের জন্য আইএসও একটু কমাইতে হবে, আইএসওটা আমি একটু কমাই দিই। আইএসও কমাই দিলে বই দেখতে পাবা আশা করি। আইএসও কমাই দিছি, বই দেখতে মনে হয় পাচ্ছ, বই দেখতে পাচ্ছ, বই দেখতে পাচ্ছ, হ্যাঁ বই দেখতে পাচ্ছ। বই দেখতে পাচ্ছ তো। বইটা ঝাপসা, কারণ হচ্ছে এটা তোমাদের উই এনসিটিভি থেকে ডাউনলোড করা বই। বুঝলাম না এনসিটিভি থেকে ডাউনলোড করা বইগুলা কেন ঝাপসা হয় জানি। তোমাদের কাছে তো মূল বই আছে, সমস্যা নেই, দেখতে সমস্যা হবে না। তো আমরা যে জায়গায় ছিলাম, আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয় এতটুকু পর্যন্ত বই থেকে পড়ছিলাম। এইখানে দেখো বলছে যে প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। এমনকি কিছু কিছু আমাদের হচ্ছে যে সুকেন্দ্রিক কোষ, যেমন ট্রাইকোমোনাস, তারপর হচ্ছে মনোসার্কোমোনয়েডস ইত্যাদি প্রোটোজোয়াতেও মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। তাহলে দেখো প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, এমনকি কিছু সুকেন্দ্রিক কোষেও আমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। তাহলে এমন কি হতে পারে যে বিবর্তনীয় ইতিহাসে কোনো এক সময় সুকেন্দ্রিক কোষের ভেতর মাইটোকন্ড্রিয়া ঢুকে পড়েছিল, তারপর সেটি কোষে স্থায়ী বাসিন্দা হয়ে যায়। এখন পর্যন্ত পাওয়া তথ্য উপাত্ত থেকে এই ব্যাখ্যাটি অনুমান করা হয়েছে। তো এই জায়গায় খুব ইম্পর্টেন্ট একটা কথা বলা আছে, যেটা একটু বড় হইলে তুমি শিখতে পাবা। ইন্টারের মধ্যে গেলে এই ইন্টারের বইয়ের ক্ষেত্রে এই টপিকটা দেওয়া আছে। সেখানে কি বলছে, এখানে আমাদের যে কথাটা বলছে খেয়াল করো। এখানে আমরা তো মাইটোকন্ড্রিয়া রিলেটেড পড়ালেখা করলাম। এখন আমাদের যে জিনিসটা আমরা জানি যে আমাদের আদিকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। আদিকেন্দ্রিক যে কোষ আছে, আদিকেন্দ্রিক কোষে আমাদের মাইটোকন্ড্রিয়া থাকে না। আদিকেন্দ্রিক কোষে কি থাকে না? মাইটোকন্ড্রিয়া থাকে না। আদিকেন্দ্রিক কোষে আমাদের হচ্ছে যে এই যে মাইটোকন্ড্রিয়া আছে, এই মাইটোকন্ড্রিয়া থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না। আদিকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, আদিকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। প্রকৃত কেন্দ্রিক যে কোষ আছে, প্রকৃত কেন্দ্রিক কোষে আমাদের মাইটোকন্ড্রিয়া থাকে, প্রকৃত কেন্দ্রিক কোষে কি থাকে? আমাদের মাইটোকন্ড্রিয়া থাকে। প্রকৃত কেন্দ্রিক কোষে কি থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে। কিছু প্রকৃত কেন্দ্রিক কোষ আছে যার মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না। এটা একটা স্পেশাল এমসিকিউ, পরীক্ষার মধ্যে তোমাকে দিবে যে কিছু প্রকৃত কেন্দ্রিক কোষ যেখানে আমাদের মাইটোকন্ড্রিয়া থাকে না। কিছু প্রকৃত কেন্দ্রিক কোষ আছে, এইখানে গেলে আবার হচ্ছে যে জিনিসটা একদম কিছু প্রকৃত কেন্দ্রিক কোষ আছে যেখানে আমাদের মাইটোকন্ড্রিয়া থাকে না। কিছু প্রকৃত কেন্দ্রিক কোষ আছে যেখানে মাইটোকন্ড্রিয়া থাকে না। কিছু প্রকৃত কেন্দ্রিক কোষ আছে যাদের মাইটোকন্ড্রিয়া থাকে না। এটা এমসিকিউ তে তোমাকে দিবে, যাদের কি নাই? মাইটোকন্ড্রিয়া নেই। যাদের কি নেই? যাদের মাইটোকন্ড্রিয়া নেই। কিছু প্রকৃত কেন্দ্রিক কোষ আছে যাদের কি নেই? যাদের কোনো মাইটোকন্ড্রিয়া নেই। এই যে প্রকৃত কেন্দ্রিক কোষ যাদের মধ্যে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না, এদেরকে আমরা কি বলি? এদের নাম কি? দুইটা নাম দেওয়া আছে। কি কি নাম দেওয়া আছে বইয়ের মধ্যে দেখো, এটা মুখস্থ রাখতে হবে। একটা ট্রাইকোমোনাস আর একটা মনোসার্কোমোনয়েডস। একটা হচ্ছে ট্রাইকোমোনাস, আর একটা নাম হচ্ছে মনোসার্কোমনোয়েডস। তাহলে হচ্ছে দেখো ট্রাইকোমোনাস আর একটা হচ্ছে মনোসার্কোমনোয়েডস। একটা প্রবলেমের মধ্যে আছি, কালো থেকে সাদাতে গেলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সাদা ট্রাইকোমোনাস আর মনোসার্কোমনোয়েডস।
তাহলে দেখো এই যে ট্রাইকোমোনাস এবং মোনোসার্কোমোনয়েডস এই যে দুইটা আছে, এই দুইটা প্রকৃত কেন্দ্রিক কোষ, কিন্তু মাইটোকন্ড্রিয়া নাই। এটা কিন্তু এমসিকিউর জন্য 5 স্টার, এমসিকিউর জন্য 5 স্টার, এমসিকিউর জন্য হচ্ছে 5 স্টার, খুবই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এই অংশটা। এখন আমাদের বই যেটা বলছে, তাইলে হয়তো এমন হতে পারে কিছু কিছু প্রকৃত কেন্দ্রিক কোষ আছে যাদের মধ্যে, কিছু কিছু প্রকৃত কেন্দ্রিক কোষ আছে যাদের মধ্যে হচ্ছে যে আমাদের, তাহলে এখানে বলছে যে হতে পারে আদি কোষ থেকে প্রকৃত কোষের মধ্যে ব্লা 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 কিছু কথাবার্তা বলছে। এই ব্লা 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 কথাবার্তাটা তোমাকে আমি বুঝাই। জিনিসটা হচ্ছে আমাদের দুনিয়াতে আগে আদিকেন্দ্রিক কোষেরই তো আধিক্য ছিল। আগে প্রকৃত কেন্দ্রিক কোষে, প্রকৃত কেন্দ্রিক কোষ যে আমরা বলি না প্রকৃত কেন্দ্রিক কোষ, এই প্রকৃত কেন্দ্রিক কোষে, প্রকৃত কেন্দ্রিক কোষে আদি যুগে, প্রকৃত কেন্দ্রিক কোষে আদি যুগে আদি যুগে আমাদের দুইটা জিনিস ছিল না। আদি যুগে আমাদের হচ্ছে দুইটা জিনিস ছিল না। আদি যুগে নো মাইটোকন্ড্রিয়া, নো মাইটোকন্ড্রিয়া, নো মাইটোকন্ড্রিয়া এবং নো প্লাস্টিড, নো ক্লোরোপ্লাস্ট, নো ক্লোরোপ্লাস্ট, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের আদি কোষে, আমাদের প্রকৃত কেন্দ্রিক কোষে আদি যুগে ছিল না। মাইটোকন্ড্রিয়াও ছিল না, ক্লোরোপ্লাস্টও ছিল না, কোনো মাইটোকন্ড্রিয়াও ছিল না, কোনো ক্লোরোপ্লাস্টও ছিল না। এই দুইটা জিনিস আমাদের প্রকৃত কেন্দ্রিক কোষে আদি যুগে ছিল না। প্রকৃত কেন্দ্রিক কোষে কখন ছিল না? আদি যুগে এই দুইটা জিনিস আমাদের ছিলই না। এখন আদি যুগে যদি এই দুইটা জিনিস না থাকে, তাহলে হচ্ছে প্রকৃত কোষগুলো আসলে শক্তি এবং খাবার তৈরি করতে পারতো না। তো দেখা গেছে যে কালের বিবর্তনে আমাদের একটা শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া, শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া, শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া, শক্তি উৎপাদনকারী একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া মানে আমরা জানি আদিকোষী, শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া। আরেকটা হচ্ছে যে আমাদের সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া। তাই শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া। শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া। এটা শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া। এই দুইটা ব্যাকটেরিয়া আমাদের প্রকৃত কোষের মধ্যে প্রবেশ করে। শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া আর সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া দুইজন হচ্ছে আমাদের প্রকৃত কোষে প্রবেশ করে, প্রকৃত কোষে প্রবেশ করে, প্রকৃত কোষে প্রবেশ করে এরা আমাদের হচ্ছে এই শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া প্রকৃত কোষে প্রবেশ করে, যে প্রকৃত কোষে প্রবেশ করে আমাদের শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া যে আছে, শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়াটা প্রকৃত কোষে প্রবেশ করে আমাদের হচ্ছে শক্তি উৎপন্ন করে, শক্তি উৎপন্ন করে এবং নিজেও আশ্রয় পায়, শক্তি উৎপন্ন করে এবং নিজে আশ্রয় পায়, শক্তি উৎপন্ন করে এবং হচ্ছে নিজে আশ্রয় পায়, নিজে আশ্রয় পায়। তাহলে প্রকৃত কোষের উপকার করে, আবার হচ্ছে নিজের উপকার হয়, সে একটা আশ্রয় পেয়ে যায়, চারপাশে ঘোরা লাগে না। আর এই প্রকৃত কোষে সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়াটা ঢুকে আমাদের হচ্ছে সালোক সংশ্লেষণ করে, সালোক সংশ্লেষণ তথা খাবার তৈরি 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 করে, প্লাস একটা আশ্রয় পায়, প্লাস হচ্ছে কি পায়? আশ্রয় পায়, প্লাস হচ্ছে আশ্রয় পায়। এখন তাইলে হচ্ছে এই যে আমাদের শক্তি উৎপাদন করে প্লাস নিজে আশ্রয় পায়, তাহলে কি হচ্ছে প্রকৃত কোষে আমাদের প্রবেশের পর যেহেতু এটা শক্তি উৎপন্ন করে এবং নিজে আশ্রয় পায়, তার নাম হয়ে যায় তখন মাইটোকন্ড্রিয়া, তার নাম। এবং এরা প্রকৃত কোষে স্টেবল হয়ে যায়, এরা কি হয়? প্রকৃত কোষে স্টেবল হয়ে যায়, যে প্রকৃত কোষে আজীবন থাকে, প্রকৃত কোষের ভেতর যে একবার ঢুকছে আর বের হয় না। তখন বিজ্ঞানীরা এই শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়াটাকে দেখা মাইটোকন্ড্রিয়া নাম দিল, আর বুঝতে পারলো না এটা যে ব্যাকটেরিয়া, কারণ প্রকৃত কোষে সে তেমন ভাবে ব্লেন্ড হয়ে গেছে, সালোক সংশ্লেষণ তথা খাবার তৈরি করে। এবং এই যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াটার নাম দিল বিজ্ঞানীরা হচ্ছে প্লাস্টিড, প্লাস্টিড নাম দিয়ে দিল, প্লাস্টিড নাম দিয়ে দিল। সেই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া এরা আসলে ব্যাকটেরিয়া, প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া এরা আসলে কি? ব্যাকটেরিয়া, বা এরা হচ্ছে আদিকোষী জীব। দেখো খুব ইন্টারেস্টিং একটা টপিক, এটা তোমাদের বই নাই, কিন্তু বইয়ের মধ্যে একটু তোমাকে থিঙ্ক দিয়ে দিছে। এই যে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া যে আছে, প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া দুইটাই কিন্তু আদিকোষী, দুইটাই কি? আদিকোষী। এই যে প্লাস্টিড দেখতে পাচ্ছ এবং মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছ, মাইটোকন্ড্রিয়াটা আসছে শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া থেকে, প্লাস্টিডটা আসছে সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া থেকে, প্লাস্টিডটা আসছে সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া থেকে, মাইটোকন্ড্রিয়াটা আসছে শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া থেকে। এরা প্রকৃত কোষে প্রবেশ করে, সেখানে আশ্রয় লাভ করে এবং শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়াটা শক্তি উৎপাদন করে। আর এই যে আমাদের প্লাস্টিড আছে, সেটা প্রকৃত কোষে প্রবেশ করে, সালোক সংশ্লেষণ তথা খাবার তৈরি করে এবং নিজে আশ্রয় পায়।
তাইলে দেখো এরা একে অপরকে দুইজনকে উপকৃত হচ্ছে। প্রকৃত কোষের এই আদি কোষ, প্রকৃত কোষ এই ব্যাকটেরিয়া গুলা থেকে উপকৃত হচ্ছে, এই ব্যাকটেরিয়া গুলো প্রকৃত কোষ থেকে উপকৃত হচ্ছে। যখন দুইটা ভিন্ন প্রজাতি পাশাপাশি থেকে দুইজনই দুইজনের থেকে উপকৃত হয়, সেটাকে কি বলে বলতো? পরজীবিতা নাকি মিথ্যজীবিতা? কি বলে জিনিসটাকে? পরজীবিতা নাকি মিথ্যজীবিতা? কি বলে বলতো? দেখো কনসেপ্টটা তোমরা বুঝতেছো কিনা? পরজীবিতা বলে না মিথ্যজীবিতা বলে জিনিসটাকে? মনে আছে পরজীবিতা মিথ্যজীবিতা এই জিনিসগুলা? এটাকে মিথ্যজীবিতা বলা হয়। এটাকে কি বলা হয়? মিথ্যজীবিতা। সো এই লাইনটা একটু জেনে রাখো যে এই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া আমাদের কি? প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া এই দুইটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া ছিল। এই দুইটা কি ছিল? ব্যাকটেরিয়া থাকে। এই দুইটা ব্যাকটেরিয়া ছিল এবং এরা প্রকৃত কোষের সাথে প্রকৃত কোষে প্রবেশ করে এবং হচ্ছে যে দুইজন একসাথে থেকে একটা মিথ্যজীবিতা তৈরি করে। মিথ্যজীবিতা, এটাকে বলা হয় অন্তঃমিথ্যজীবিতা। এটাকে কি বলা হয়? অন্তঃমিথ্যজীবিতা বা এন্ডোসিম্বায়োসিস। অন্তঃমিথ্যজীবিতা বা এন্ডোসিম্বায়োসিস। অন্তঃমিথ্যজীবিতা বা এন্ডোসিম্বায়োসিস। এটা অ্যাডভান্স একটা নলেজ, তোমাদের বইয়ের মধ্যে এই নামটা উচ্চারণ করছে, তাই ভাই এই নলেজটাও তোমাকে দিয়ে দিলাম। শিখে রাখো। এই শেখাই কাজে দিবে সামনে যখন এইচএসসি তে উঠবা, তখন দেখবা তুমি সবার থেকে আলহামদুলিল্লাহ আগে আছো। তাহলে জিনিসটা বুঝতে পারছো? অন্তঃমিথ্যজীবিতা, এই সিম্বায়োসিস জিনিসগুলা ভাইয়া কিন্তু কঠিন করতেছি না, সহজ করেই জিনিসগুলা বুঝাচ্ছি। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও কমেন্টে। বুঝতে পারছি? মিউচুয়ালিজম, মিথ্যজীবিতা, সিম্বায়োজম, ভেরি গুড। তাহলে হচ্ছে দেখো তোমাদের বইয়ে যে একটা টাং মেরে একটা লাইন দিল, সেই টাং মেরে লাইনটা থেকে কিন্তু আমরা অনেক দূর চলে গেলাম। তাহলে আসলেও তোমাদের বই যে কথাটা বলছে সেটা কিন্তু সত্যি। এবার আসো প্লাস্টিড। এবার আসো নেক্সট কথা কি? নেক্সট কথা হচ্ছে আমাদের প্লাস্টিড। আচ্ছা, এটা আবার একটু বুঝাই দিতে বলছে একজন। দেখো তোমাদের বইয়ে, তুমি যদি তোমার বইটা খুলো, তোমরা পাশে যদি বইটা রাখো, দেখো তোমাদের বইয়ে লাইনটা এভাবে লিখছে, মাইটোকন্ড্রিয়ার পর লিখছে যে প্রাককেন্দ্রিক কোষ বা আদিকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, এমনকি কিছু সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক বা প্রকৃত কোষেও মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। ট্রাইকোমোনাস, মনোসারমোনয়েডস। ওকে, তাহলে এমন কি হতে পারে যে বিবর্তনীয় ইতিহাসে একসময় সুকেন্দ্রিক কোষের ভেতর মাইটোকন্ড্রিয়া ঢুকে পড়ছিল, তারপর সেটি স্থায়ী বাসিন্দা হয়ে গেছে? তো তোমাদের বইয়ে বলছে যে ইতিহাস অনুযায়ী কি কখনো সুকেন্দ্রিক কোষের ভেতর মাইটোকন্ড্রিয়া ঢুকে পড়ছিল কিনা, সুকেন্দ্রিক কোষের ভেতর বা প্রকৃত কেন্দ্রিক কোষের ভেতর মাইটোকন্ড্রিয়া ঢুকে পড়ছিল কিনা, সেটা তোমার কাছে জানতে চাইছে। হ্যাঁ, আমরাও এটাই দেখতে পাইছি যে ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় এই প্রকৃত কোষে আমাদের দুইটা ব্যাকটেরিয়া প্রবেশ করছিল। প্রকৃত কোষে আগে কোনো মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট ছিল না। প্রকৃত কোষে আগে কোনো মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিড ছিল না। এই প্রকৃত কোষের ভিতর মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিড কি হয়? প্রবেশ করে। কিভাবে প্রবেশ করে? দুইটা ব্যাকটেরিয়া প্রকৃত কোষের ভিতর প্রবেশ করছিল। একটা শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া, একটা সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া। এই শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়াটা প্রকৃত কোষে প্রবেশ করে আশ্রয় লাভ করেছে এবং শক্তি উৎপন্ন করে প্রকৃত কোষকে সাহায্য করেছে। তো নিজে আশ্রয় পেয়ে সাহায্য হয়েছে এবং শক্তি উৎপাদন করে প্রকৃত কোষের সাহায্য হয়েছে। সালোক সংশ্লেষণকারী একটা ব্যাকটেরিয়া ঠিক তেমনি প্রকৃত কোষে প্রবেশ করে আশ্রয় পায় এবং সালোক সংশ্লেষণ দ্বারা খাবার তৈরি করে প্রকৃত কোষকে সাহায্য করে এবং তারা আমাদের প্রকৃত কোষের ভেতর স্থায়ী হয়ে যায়, যাদেরকে বর্তমানে আমরা মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড নামে চিনি। সো এই জিনিসটার কথাই তোমার বইয়ে বলা আছে, এটা আমি তোমাকে ইন ডিটেইলসে ব্যাখ্যা করলাম। প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া এরা কিন্তু ব্যাকটেরিয়া ছিল, প্রকৃত কোষে প্রবেশ করে এরা স্থায়ী হয়ে গেছে, সেটাকে অন্তঃমিথ্যজীবিতা বা এন্ডোসিম্বায়োসিস বলা হয়। সো আমি একটা অ্যাডভান্স নলেজ তোমাকে দিয়ে রাখলাম, কারণ কয়েকদিন পর তো তোমরা আমার স্টুডেন্ট হবে এইচএসসি, তাই না? আমাদের স্বাধীনতা 6 ব্যাচ বের হবে তখন তোমাদের জন্য, সেটার মধ্যে ভর্তি হবা। সো আগে থেকে তোমাকে কিছু নলেজ ইনপুট দিয়ে রাখলাম, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আসো নেক্সট কথা হচ্ছে প্লাস্টিড। কারণ থাদব ভাইয়ের কাছে অনলাইনে বায়োলজি পড়ছো, 1-2 লাইন যদি অন্তত এসএসসি লেভেলে বেশি না জানো, তাহলে তো সেই জিনিসটা লজ্জাজনক একটা বিষয় হয়ে যাবে আমার জন্য।
তারপর দেখো প্লাস্টিড। প্লাস্টিড জিনিসটা হচ্ছে আমাদের বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল প্লাস্টিড আবিষ্কার করেছে। এই প্লাস্টিকটা 3 ধরনের প্লাস্টিড হয়। প্লাস্টিড কয় ধরনের? প্লাস্টিড হচ্ছে 3 ধরনের। প্লাস্টিড কয় ধরনের? প্লাস্টিড হচ্ছে 3 ধরনের। কি কি ধরনের প্লাস্টিডের কথা বইয়ের মধ্যে বলা আছে? একটাকে বলা আছে হচ্ছে লিউকোপ্লাস্ট, একটাকে কি বলা? একটাকে বলা হচ্ছে লিউকোপ্লাস্ট, একটাকে কি বলা? লিউকোপ্লাস্ট। মনে রাখবা এই লিউকো শব্দটার অর্থ হচ্ছে বর্ণহীন। লিউকো শব্দটার অর্থ কি? বর্ণহীন বা কালারলেস। লিউকো শব্দটার অর্থ হচ্ছে বর্ণহীন বা কালারলেস। লিউকো শব্দটার অর্থ হচ্ছে বর্ণহীন বা কালারলেস। লিউকো শব্দটার অর্থ হচ্ছে বর্ণহীন বা কালারলেস। লিউকোপ্লাস্ট। তাহলে যেসব প্লাস্টিকে কোনো রঞ্জক পদার্থ থাকে না তারা হচ্ছে লিউকোপ্লাস্ট। তারপর আসছে হচ্ছে আমাদের ক্রোমোপ্লাস্ট। ক্রোম মানে হচ্ছে রঙিন। ক্রোম মানে কি? রঙিন। আর লাস্ট হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। লাস্ট কি? লাস্ট হচ্ছে ক্লোরোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট এটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিক। এটা কি আমাদের বর্ণহীন প্লাস্টিক, যে প্লাস্টিকে কোনো রঞ্জক থাকে না, কারণ এসব জায়গায় কোনো সূর্যের আলো পৌঁছায় না। এদের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। তাহলে দেখো লিউকোপ্লাস্ট যে আছে, লিউকোপ্লাস্ট হচ্ছে যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না। তাহলে লিউকোপ্লাস্ট কি? যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ নেই, যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক নেই, যেসব প্লাস্টিডে কি নেই? কোনো রঞ্জক নাই, যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক নেই, যেসব প্লাস্টিডে কি নেই? কোনো, যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক নেই তাকে কি বলি? লিউকোপ্লাস্ট বলি। এই যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না সেখানে এদেরকে পাওয়া যায়। সূর্যালোক পৌঁছায় না এমন কোষে পাওয়া যায়। সূর্যালোক পৌঁছায় না এমন কোষে পাওয়া যায়। যে জায়গায় তোমার হচ্ছে সূর্যালোক পৌঁছায় না এমন স্থানে পাওয়া যায়। সূর্যালোক পৌঁছায় না এমন স্থানে পাওয়া যায়। এমন স্থানে পাওয়া যায়। এমন স্থানে এই লিউকোপ্লাস্ট পাওয়া যায়। দেখো খেয়াল করো যে আমাদের হচ্ছে যে লিউকোপ্লাস্টের উদাহরণটাই দেখি। লিউকোপ্লাস্ট হচ্ছে মূল, ভ্রূণ, জনন কোষ ইত্যাদি জায়গায় থাকে। মূল, ভ্রূণ, জনন কোষ এটা কোথায় কোথায় থাকবে আমাদের? এটা থাকবে হচ্ছে মূলে থাকবে। তারপর হচ্ছে আমাদের যে ভ্রূণ বা ইমব্রায়ো আছে সেই ভ্রূণ বা ইমব্রায়োতে থাকবে। ভ্রূণ বা ইমব্রায়ো। তারপর হচ্ছে জনন কোষ। জনন কোষে থাকবে। এবং এদের মূল কাজ হচ্ছে আমাদের খাদ্য সঞ্চয় করা। এদের মূল কাজ কি? খাদ্য সঞ্চয় করা। খাদ্য সঞ্চয় করা হচ্ছে এদের মূল কাজ। ক্রোমোপ্লাস্ট যে আছে, এরপর ক্রোমোপ্লাস্টটা সবুজ ছাড়া অন্যান্য বর্ণ এখানে থাকে। সবুজ ছাড়া অন্যান্য বর্ণ এই জায়গায় থাকে আমাদের। সবুজ ছাড়া অন্যান্য বর্ণ আমরা এই জায়গায় দেখতে পাবো। এখানে কোন বর্ণ আছে? সবুজ ছাড়া অন্য বর্ণ। ক্লোরোপ্লাস্ট বেসিক্যালি সবুজ হয়, ক্রোমোপ্লাস্ট সবুজ ছাড়া অন্য বর্ণ দেখা যায়। এই ক্রোমোপ্লাস্টের মধ্যে কিছু রঞ্জক পাওয়া যায়। আমাদের ক্রোমোপ্লাস্টের মধ্যে কিছু রঞ্জক পাওয়া যায়। 4টা রঞ্জকের কথা বলা আছে। 4টা রঞ্জকের কথা বলা আছে। একটা কি বলছি? ক্যারোটিন। ক্যারোটটা হচ্ছে আমাদের ক্যারোট মানে কি বলতো? ছোটবেলায় পড়ছো না ক্যারোট? ক্যারোট মানে পড়ছো কি? গাজর। ছোটবেলায় ক্যারোট মানে কি পড়ছো? ক্যারোট মানে হচ্ছে গাজর। সো ক্যারোটিন এইটা হচ্ছে আমাদের কি? গাজরের বর্ণটা কি মনে আছে? গাজরের বর্ণ কিন্তু হচ্ছে আমার কমলা। ক্যারোটিন, দিস ইজ কমলা। ক্যারোটিনটা কি আমাদের? ক্যারোটিন রঞ্জক থাকে একটা কমলা। তারপর থাকে হচ্ছে আমাদের জ্যান্থোফিল। এই জ্যান্থোফিলটা বুঝতে পারতেছো? জ্যান্থোফিলটা হবে হচ্ছে কি আমাদের হলুদ। জ্যান্থোফিলটা কেমন হবে? জ্যান্থোফিলটা হবে আমাদের হলুদ। তারপর হবে হচ্ছে আমাদের ফাইকোসায়ানিন। তারপর কি হবে আমাদের? তারপর হবে হচ্ছে আমাদের ফাইকোসায়ানিন। আরেকটা আমাদের আসবে হচ্ছে ফাইকোসায়ানিন। আরেকটা হচ্ছে ফাইকোইরিথনিন। ফাইকোসায়ানিন যে আছে এই ফাইকোসায়ানিনটা সায়ানো শব্দটা দিয়ে বোঝায় নীল, আর ফাইকোইরিথনিন ইরাইথো শব্দটা দিয়ে বোঝায় লাল। ইরাইথো শব্দটা দিয়ে কি বোঝায়? লাল বোঝায়। ইরাইথো শব্দটা দিয়ে কি বোঝায়? লাল বোঝায়। ইরাইথো শব্দটা দিয়ে কি বোঝায়? লাল বোঝায়। তো এই রঞ্জকগুলা থাকে। এই রঞ্জকগুলোর কারণে হচ্ছে আমাদের ফুল, পাতা, উদ্ভিদের বিভিন্ন অংশ রঙিন হয়ে ওঠে। তাহলে হচ্ছে তাহলে আমাদের খেয়াল করো ক্লোরোপ্লাস্টটা আমরা একটু জায়গা নেই তো ক্লোরোপ্লাস্ট একটু পরেই লিখি। তাহলে হচ্ছে যে আমাদের এই সায়ানিন। তারপর খেয়াল করে দেখো আমাদের যে ক্লোরোপ্লাস্ট আছে সেই ক্লোরোপ্লাস্টটা আমাদের কি হচ্ছে? খেয়াল করো কি হবে আমাদের? এই যে ক্লোরোপ্লাস্ট আছে এই ক্লোরোপ্লাস্টটা হচ্ছে যে আমাদের রঙিন হবে। এই ক্রোমোপ্লাস্টের কারণে হচ্ছে যে আমাদের ফুল, পাতা এবং উদ্ভিদের বিভিন্ন অংশ আকর্ষণীয় হয়ে ওঠে এবং যা পরাগায়নে সাহায্য করে। আমাদের হচ্ছে যে ফুল,
পাতা, ফুল পাতা এবং ফল, ফুল পাতা এবং ফল আমাদের কি হয়, রঙিন করে। ফুল পাতা এবং ফল রঙিন ও আকর্ষণীয় হয়, রঙিন ও আকর্ষণীয় হয়। এবং এই রঙিন এবং আকর্ষণীয় হলে সে জায়গায় আমাদের মশা, সে জায়গায় আমাদের বিভিন্ন কীটপতঙ্গ আকর্ষণীয় হয়, আকর্ষণীয় হয়, আকর্ষণীয় হয়। ফলে আকর্ষণীয় হয়, আকর্ষণীয় হয়, এদের প্রতি কীট পতঙ্গ আকৃষ্ট হয়, কীট পতঙ্গ আকৃষ্ট হয়, কীট পতঙ্গ আকৃষ্ট হয়, কীট পতঙ্গ আকৃষ্ট হয়, কীট পতঙ্গ কি হয়, কীট পতঙ্গ আকৃষ্ট হয়। এই কীট পতঙ্গ আকৃষ্ট হওয়ার কারণে হচ্ছে আমাদের পরাগায়ন বৃদ্ধি পায়, পরাগায়ন হয়, পরাগায়ন বৃদ্ধি পায়। কীট পতঙ্গ আকৃষ্ট হয় ফলে পরাগায়ন বৃদ্ধি পায়, পরাগায়ন কি হয়, পরাগায়ন বৃদ্ধি পায়। কীট পতঙ্গ আকৃষ্ট হয় ফলে পরাগায়ন বৃদ্ধি পায়। এরা আমাদের হচ্ছে যে এটা একটা কথা। আর এর উদাহরণ হচ্ছে আমাদের কোথায় কোথায় পাওয়া যায়, উদাহরণ হচ্ছে যে আমাদের রঙিন ফুল পাতা এবং গাজরের মূলে পাওয়া যায়। উদাহরণ, উদাহরণ হচ্ছে কি আমাদের, উদাহরণ হচ্ছে এটা ক্লোরোপ্লাস্ট আমরা পরে পড়বো, ক্লোরোপ্লাস্ট আমরা পরে পড়বো। উদাহরণ হচ্ছে আমাদের রঙিন ফুল, উদাহরণটা কোথায় কোথায় পাওয়া যায়, রঙিন ফুল, রঙিন ফুলে পাওয়া যাবে, রঙিন পাতায় পাওয়া যাবে, রঙিন ফুল রঙিন পাতা। তারপর হচ্ছে যে আমাদের আরেকটা হচ্ছে গাজরের মূল। এটা পরীক্ষার মধ্যে আসলে আমরা কমনলি ভুল করি। কেন ভুল করি, কারণ গাজরের মূল এই টার্মটা শুনলে আমার কাছে মনে হয় যে গাজরের মূল, মূল বলছে যেহেতু তার মানে এটা নিশ্চয়ই হবে হচ্ছে যে আমাদের লিউকোপ্লাস্ট। কিন্তু গাজরের যে অংশটা আমরা খাই, লাল যে অংশটা গাজরের ক্ষেত্রে খাই সেটা গাজরের মূলই, লাল যে অংশটা আমরা গাজরের ক্ষেত্রে খাই সেটা গাজরের মূলই। সো লাল হইলে সেটা তো কোনোভাবেই হচ্ছে যে আমাদের লিউকোপ্লাস্ট হয় না। সো গাজরের মূল কিন্তু ক্রোমোপ্লাস্ট, গাজরের মূল কিন্তু কি আমাদের ক্রোমোপ্লাস্ট, গাজরের মূল কিন্তু আমাদের কি ক্রোমোপ্লাস্ট, গাজরের মূল কি, গাজরের মূল হচ্ছে ক্রোমোপ্লাস্ট। তাই দেখো এই কথাগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন তোমাদের এই অধ্যায় থেকে দিলে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড ছাড়া অন্য কিছু কিন্তু দেওয়ার সুযোগ খুব কম। দিলে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডই দিবে, দিলে কি দিবে, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডই দিবে, অন্য কিছু কিন্তু দিবে না। তাহলে দেখো আমরা হচ্ছে এই লিউকোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট বুঝছি, বাকি আছে কি, বাকি আছে আমাদের ক্লোরোপ্লাস্ট, 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 ক্লোরোপ্লাস্ট। এই যে ক্লোরোপ্লাস্ট আছে, এই ক্লোরোপ্লাস্টের ভেতরে আমাদের হচ্ছে ক্লোরোফিল নামক রঞ্জক থাকে। এর মধ্যে কি থাকে, ক্লোরোফিল নামক রঞ্জক থাকে, তাই এটি সবুজ বর্ণের হয়। পাতা, কচি কাণ্ড এবং সবুজ অংশে থাকে। এখানে ক্লোরোফিল নামক রঞ্জক থাকে, কি থাকে আমাদের, ক্লোরোফিল নামক রঞ্জক, ক্লোরোফিল নামক রঞ্জক থাকে, ক্লোরোফিল নামক রঞ্জক থাকে, ক্লোরোফিল নামক রঞ্জক থাকে, ক্লোরোফিল নামক কি থাকে, রঞ্জক থাকে, ক্লোরোফিল নামক রঞ্জক থাকে। তাই জিনিসটা কি হয়, তাই জিনিসটা হচ্ছে সবুজ বর্ণের হয়। ক্লোরোফিল নামক রঞ্জক থাকে তাই জিনিসটা কি হয়, সবুজ বর্ণের হয়, সবুজ বর্ণের হয়, সবুজ বর্ণের হয়। ক্লোরোফিল নামক রঞ্জক থাকে তাই পুরো বিষয়টা কোন বর্ণের হয়, পুরো বিষয়টা হচ্ছে আমাদের সবুজ বর্ণের হয়। ক্লোরোফিল নামক রঞ্জক থাকে তাই বিষয়টা হচ্ছে আমাদের কি বর্ণের হয়, বিষয়টা আমাদের সবুজ বর্ণের হয়। এবং হচ্ছে যে আমাদের পাতা, কচিকাণ্ড ও অন্যান্য সবুজ অংশে পাওয়া যায়, পাতা, কচিকাণ্ড এবং অন্যান্য সবুজ অংশে পাওয়া যায়, পাতায় পাওয়া যায়, কচিকাণ্ডে পাওয়া যায়, সবুজ অংশে পাওয়া যায়, পাতা, কচিকাণ্ড এবং হচ্ছে আমাদের সবুজ অংশে পাওয়া যায়, পাতা, কচিকাণ্ড এবং সবুজ অংশে পাওয়া যায়, সবুজ অংশে পাওয়া যায়, পাতা, কচিকাণ্ড এবং সবুজ অংশে কি হয়, পাওয়া যায়। এখন আমরা এই ক্লোরোপ্লাস্টের কাজ কি, সূর্যালোক গ্রহণ করে, সূর্য সৌরশক্তি গ্রহণ করে আমাদের হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরিতে সাহায্য করে। এই ক্লোরোপ্লাস্টের মূল কাজ হচ্ছে সূর্যালোক গ্রহণ করে, সূর্যালোক গ্রহণ করে, আমাদের সূর্যালোক গ্রহণ করে, সূর্যালোক গ্রহণ করে এই শক্তি ব্যবহার করে, এই যে শক্তিটা আছে এই শক্তিটাকে ব্যবহার করে, শক্তি তৈরি, এই শক্তিটাকে কি করবে, ব্যবহার করে খাদ্য তৈরিতে সাহায্য করে। এই শক্তি ব্যবহার করে কি করে, খাদ্য তৈরিতে সাহায্য করে, খাদ্য তৈরিতে হচ্ছে সাহায্য করে। তোমরা টেস্ট পেপার পড়ো কোনটা, পাঞ্জেরি, লেকচার, রয়েল, কোন টেস্ট পেপার তোমাদের জন্য বিখ্যাত বলো তো? টেস্ট পেপার কিনবো এসএসসি, টেস্ট পেপার কিনে তোমাদের জন্য হচ্ছে যে বিভিন্ন জিনিসপত্র তোমাদের সমাধান করব।
পাঞ্জেরি পড়বা, ওকে। তো তোমাদের জন্য টেস্ট পেপার নিব, নিয়ে তোমাদেরকে একটু পড়াবো। দেখো, এই যে আমাদের হচ্ছে প্লাস্টিডের ছবিটা, ক্লোরোপ্লাস্টের ছবিটা একটু শিখো। ক্লোরোপ্লাস্টের ছবিটা একটু শিখো। ক্লোরোপ্লাস্ট যে আছে, এই ক্লোরোপ্লাস্টটা হচ্ছে আমাদের এরকম দ্বিস্তর বিশিষ্ট। ক্লোরোপ্লাস্টটা কি এরকম দ্বিস্তর বিশিষ্ট। এই যে দ্বিস্তর বিশিষ্ট ক্লোরোপ্লাস্ট আছে, এখানের মধ্যে আমাদের এরকম থালার মতো কি থাকে, থালার মতো থাইলাকয়েড থাকে। থালার মতো কি থাকে, থালার মতো থাইলাকয়েড থাকে। থালার মতো আমাদের থাইলাকয়েড থাকে। থালার মতো থাইলাকয়েড থাকে। থালার মতো কি থাকে, থালার মতো থাইলাকয়েড থাকে। থালার মতো কি থাকে, থালার মতো হচ্ছে আমাদের থাইলাকয়েড থাকে। ঠিক আছে, থালার মতো থাইলাকয়েড থাকে। তো এই জায়গায় হচ্ছে যে আমাদের এই থাইলাকয়েড গুলা আবার একটা একটার সাথে হচ্ছে এরকম নল দিয়ে যুক্ত থাকে। এরা একটা একটার সাথে এরকম কি হয়, নল দিয়ে যুক্ত থাকে। আমাদের এখানে হচ্ছে যেরকম ডট 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 dot 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 এরকম এরকম ডট 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 আমাদের কিছু তরল পদার্থ থাকে। হ্যাঁ, তো এই ছবিটা একটু এঁকে ফেলো, ফুটুস করে এই ছবিটা এঁকে ফেলো। ভিডিওগুলো ইউটিউবে দিয়ে দিব, ভিডিওগুলো ইউটিউবে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ফুটুস করে এই জিনিসটা এঁকে ফেলো, ফুটুস করে এই জিনিসটা এঁকে ফেলো। দেখো, এই জিনিসটা আঁকার পরে আমি তোমাকে কিছু জিনিস বুঝাই। তোমাদের বইয়ে এই টপিকটা এত শর্ট করে লিখছে দেখে আমি খুব হতাশ হইলাম, কারণ এই জিনিসটা ছোটবেলায় আমরা হচ্ছে যে পড়ে আসছি। সো এই জিনিসটা এত শর্ট করে আসলে লেখা উচিত হয় নাই, কিন্তু একদম শর্ট করে এই জিনিসটা লিখছে। তো এটা কি, এই ছবির কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু ক্লোরোপ্লাস্টের ছবি পরীক্ষার মধ্যে আসে। চিত্র ক্লোরোপ্লাস্ট, চিত্র ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। এই যে আমাদের ম্যাট্রিক্স মানে এই যে দেখো, এই যে থালার মতো যে গঠনগুলা, থালার মতো গঠনগুলাকে বলা হয় থাইলাকয়েড। থালার মতো গঠনগুলাকে কি বলা হয়, থাইলাকয়েড। এবং এই যে থাইলাকয়েডের যে গুচ্ছ, থাইলাকয়েডের যে গুচ্ছ, অনেকগুলা থালা একটার উপর আরেকটা যে একসাথে যুক্ত আছে, এটাকে কি বলি আমরা, এটাকে বলি হচ্ছে গ্রানাম। এটাকে কি বলি আমরা, এটাকে বলি গ্রানাম। এটাকে কি বলি, এটাকে বলি হচ্ছে গ্রানাম। এটাকে কি বলি, গ্রানাম বলি। আর এই যে আমাদের একটা হচ্ছে যে তন্তু যুক্ত আছে, যে এখানে এই যে এখানে আমাদের হচ্ছে থাইলাকয়েড গুলা একটা আরেকটার সাথে যে যুক্ত আছে একটা চিকন তন্তু দ্বারা, এটাকে বলা হয় হচ্ছে স্ট্রমা ল্যামেলি। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে স্ট্রমা ল্যামেলি। স্ট্রমা ল্যামেলি, স্ট্রমা ল্যামেলি। তোমাদের বইয়ে নাই, লিখে রাখো, নামটা শুনে রাখো। যদি এসএসসি লেভেলে লিখতে মন না চায়, লিখো না। এখানে যে তরলটা থাকে, এই তরলটাকে বলা হয় হচ্ছে স্ট্রমা। স্ট্রমা, স্ট্রমা। স্ট্রমাটা আমাদের ম্যাট্রিক্সের মধ্যে, তোমাদের মাইটোকন্ড্রিয়ার সময় ম্যাট্রিক্স পড়াইছিলাম না, যে তরল, ম্যাট্রিক্স মানে তরল। সো এই স্ট্রমাটা হচ্ছে ঝিল্লিবদ্ধ তরল। স্ট্রমাটা কি, স্ট্রমাটা হচ্ছে আমাদের ঝিল্লিবদ্ধ তরল। স্ট্রমাটা কি, স্ট্রমাটা হচ্ছে আমাদের ঝিল্লিবদ্ধ তরল। স্ট্রমাটা কি, ঝিল্লিবদ্ধ তরল। স্ট্রমাটা কি, স্ট্রমাটা হচ্ছে ঝিল্লিবদ্ধ তরল। এটাকে কি বলি আমরা, স্ট্রমা বলি। স্ট্রমা হচ্ছে ঝিল্লিবদ্ধ তরল। ঝিল্লিবদ্ধ তরলকে আমরা কি বলি, ঝিল্লিবদ্ধ তরলকে আমরা বলি হচ্ছে স্ট্রমা। ঝিল্লিবদ্ধ তরলকে আমরা কি বলি, ঝিল্লিবদ্ধ তরলকে আমরা বলি হচ্ছে স্ট্রমা। ঝিল্লিবদ্ধ তরলকে কি বলি, স্ট্রমা বলি আমরা। এখন এই জায়গায় আমাদের হচ্ছে, যেহেতু আমরা বলেই ফেলছি যে এই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া স্পেশালি হচ্ছে যে আমাদের এই ক্লোরোপ্লাস্ট, স্পেশালি আমাদের এই ক্লোরোপ্লাস্ট, এটা একটা সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া থেকে আসছে। তো এখানে আমাদের হচ্ছে আদি কোষের মধ্যে যেমন দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে রাইবোজোম পাওয়া যায়, আরেকটা হচ্ছে যের মধ্যে কি পাওয়া যায়, রাইবোজোম পাওয়া যায়, আরেকটা হচ্ছে ডিএনএ পাওয়া যায়। ঠিক তেমনি এখানে রাইবোজোম এবং ডিএনএ, এই দুইটা জিনিস থাকে। তো ক্লোরোপ্লাস্টের এই ছবিটা পরীক্ষার মধ্যে আসলে ভাইয়া যেভাবে আঁকাই দিছি, এই ছবিটা আঁকবা এবং এই কথাবার্তা গুলাই বলবা, তাইলে হয়ে যাবে, মার্ক চলে আসবে তোমার ঘরে। ঠিক আছে, এই ছবিটা আঁকতে পারবা, ক্লোরোপ্লাস্টের এই ছবিটা। দেখো তো এই জায়গার মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা। গ্রানাম এবং গ্রানাম চক্রের মধ্যে পার্থক্য কি, কি কি প্রশ্ন করছে। গ্রানাম ল্যামেলা, স্ট্রমা ল্যামেলা বুঝাই দেন। গ্রানাম ল্যামেলা, স্ট্রমা ল্যামেলা।
এই দুইটা জিনিস কোথায় আছে বইয়ের মধ্যে? তোমাদের এই টার্মটা আছে গ্রানাম ল্যামেলা, স্ট্রোমা ল্যামেলা? তোমাদের বইয়ের মধ্যে তো আমি এই জিনিস দেখতেছি না। আচ্ছা যাক, তোমাদের বইয়ে থাকুক না থাকুক, গ্রানাম ল্যামেলা আর স্ট্রোমা ল্যামেলা দুইটা জিনিস আসলে কি? ল্যামেলা বা ল্যামেলি শব্দটার অর্থ হচ্ছে চিকুন তন্তু। ল্যামেলা বা ল্যামেলি শব্দটার অর্থ কি? এই যে ল্যামেলা, ল্যামেলা বা হচ্ছে ল্যামেলি, 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 ল্যামেলা বা ল্যামেলি এইটা বেসিক্যালি হচ্ছে কি আমাদের চিকন তন্তু। ল্যামেলা বা ল্যামেলি এটা দিয়ে কি বোঝায়? চিকন তন্তু। ল্যামেলা বা ল্যামেলি এটা দিয়ে কি বোঝায়? চিকন তন্তু। এই যে আমাদের চিকন তন্তু স্ট্রমা, এই ল্যামেলার এই গ্রানাগুলা, এই গ্রানামগুলা, গ্রানাম আর গ্রানা এই শব্দগুলা কি দেখো যে এই যে গ্রানা আমাদের হচ্ছে এই থাইলাকয়েড গুলা যে চিকন তন্তুর মাধ্যমে যুক্ত আছে, থাইলাকয়েড গুলা যে চিকন তন্তুর মাধ্যমে যুক্ত আছে তাকে স্ট্রোমা ল্যামেলি বা গ্রানাম ল্যামেলি বলা হয়। স্ট্রোমা ল্যামেলি বা জিনিসটাকে কি বলা হয়? গ্রানাম ল্যামেলি বলে। স্ট্রোমা ল্যামেলি বা জিনিসটাকে কি বলা হয়? গ্রানাম ল্যামেলি বলা হয়। স্ট্রোমা ল্যামেলি বা গ্রানাম ল্যামেলিতে বলা হয়। স্ট্রোমা ল্যামেলি বা এটাকে কি বলা হয়? গ্রানাম ল্যামেলি বলা হয়। আর এই যে গ্রানা আর গ্রানাম দুইটা শব্দ আছে, খেয়াল করো। কোথাও কোথাও বইয়ে পাবা গ্রানা, আবার কোথাও কোথাও বইয়ে পাবা গ্রানাম। বায়োলজিতে কোনো কিছু নামের শেষে আম থাকলে সেটাকে একটা বুঝায়, একক বুঝায়, একক। আর গ্রানা শব্দটা দিয়ে বুঝায় হচ্ছে বহু। গ্রানা শব্দটা দিয়ে কি বুঝায়? গ্রানা শব্দটা দিয়ে বুঝায় হচ্ছে বহু। গ্রানাম একক আর গ্রানা মানে কি? বহু বুঝায়। তাহলে হচ্ছে অনেকগুলা গ্রানাম যখন একসাথে থাকে সেটাকে গ্রানাম গুচ্ছ বলতে পারে। আর কোনো কনফিউশন আছে এই জায়গা নিয়ে? এই জায়গা নিয়ে কোনো কনফিউশন আছে? আচ্ছা, ঝিল্লির কথা বলছে তোমাদের বইয়ে। তোমাদের বইয়ে হচ্ছে যে এটাকে বহির ঝিল্লি, একটাকে বহির ঝিল্লি, একটাকে অন্তঃঝিল্লি বলছে। এটা হচ্ছে বহির ঝিল্লি, এটাকে কি বলছে? বহির ঝিল্লি, বহির ঝিল্লি। আর একটা হচ্ছে অন্তঃঝিল্লি। ছবিটা আঁকবা আর বলবা এটা আছে, এটা আছে, এটা আছে, শেষ। যে এটা আছে বহির ঝিল্লি, আরেকটা কি? অন্তঃঝিল্লি। বহির ঝিল্লি আরেকটা কি? অন্তঃঝিল্লি। এই ছবিটা কিন্তু পরীক্ষার মধ্যে আসবে, এই ছবিটা কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। শোনো, তোমাদের বইয়ে অনেক ভুলভাল বলা আছে। ভুলভালের একটা হচ্ছে লিমিটেশন থাকে, সেটা তোমাদের বই পার করে ফেলছে। তো তোমাদের বই বহু ভুলভাল আছে, চিন্তা করার কারণ নাই। যতটুকু শিখাই দিছি এতটুকু দিলেই হয়ে যাবে, ঠিক আছে? বইয়ের মধ্যে ঢুকিও না। তোমাদের বইয়ে আগাগোড়ায় সব ভুলভাল বলা আছে। এতটুকু তুমি আমার ক্লাসের এতটুকু বুঝছো কিনা সেটা আমাকে তুমি বলো। বা অনেক সময় অনেক বইয়ে এই থাইলাকয়েডের স্তূপটাকেও গ্রানাম ল্যামিলি বলছে। থাইলাকয়েডের স্তূপটাকে অনেক জায়গায় গ্রানাম ল্যামিলি বলছে। এই টার্মগুলা কিছুটা কনফিউজিং একটা বিষয়। এই যে থাইলাকয়েডের যে স্তূপ, যেটাকে গ্রানাম বলতেছি, এটাকে অনেক জায়গায় গ্রানাম ল্যামিলি বলছে, ঠিক আছে? যেমন স্ট্রমা, এটা স্ট্রমা ল্যামিলি, কিন্তু তোমাদের বই কিছু কিছু জায়গায় থাইলাকয়েডে গ্রানামের যে গুচ্ছ সেটাকেও গ্রানাম ল্যামিলি বলছে। তোমরা এটাকে গ্রানাম ল্যামিলি বইলো না। এতটুকু কথা, ছবিতে যতটুকু আঁকাই দিছি এতটুকু জিনিস তুমি মনে রাখো, এর বাইরে তুমি যাইও না। এতটুকু জিনিস তুমি মনে রাখো, এতটুকু জিনিস তুমি মনে রাখো, এর বাইরে যাইও না। তোমাদের এসএসসি লেভেলের বেশি ডিপে আর ঢোকার কোনো প্রয়োজনীয়তা নাই। এই ছবিটা আঁকবা, এতটুকু কথা বলবা, শেষ। এরপর দেখো এখান থেকে একটা কমন এমসিকিউ তোমাদের আছে কিনা জানি না, আমার মনে হয় আসার কথা। এই যে দেখো, এই যে আম, কাঁচা আম থেকে পাকা আম তৈরি, কাঁচা আম থেকে পাকা আম। এই যে কাঁচা আম থেকে পাকা আম, কাঁচা আম থেকে পাকা আম যে তৈরি হইলো, কাঁচা আম থেকে আমাদের পাকা আম, পাকা আম, কাঁচা আম থেকে পাকা আম যে হলো, কোন প্লাস থেকে পাকা আম? এখানে কোন প্লাস থেকে কোন প্লাস তৈরি হয়েছে বলতো? এই কাঁচা আম থেকে পাকা আম যে তৈরি হলো, কাঁচা আম থেকে
পাকা আম তৈরি হলো। কোন প্লাস্ট থেকে কোন প্লাস্টে যাওয়া হয়, মানে আমার লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, এখানে কোন প্লাস্ট থেকে কোন প্লাস্টে যায় বলো, এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় আরেকটা এমসিকিউ বলি, যে হচ্ছে একটা সবুজ পাতা, সবুজ পাতা ইটের চাপা পড়ে, সবুজ পাতা ইটের চাপায় থেকে থেকে, ইটের চাপায় থেকে থেকে সাদা হয়ে গেল। এগুলো উদ্দীপকমূলক প্রশ্ন আসতে পারে। সাদা হয়ে গেল, সাদা হয়ে গেল, হয়ে গেল, এখানে কোন প্লাস্ট থেকে কোন প্লাস্ট গেল বলতো। তারপর হচ্ছে যে আমাদের এই কোন প্লাস থেকে কোন প্লাস হলো বলো তো, এখানে কোন প্লাস থেকে কোন প্লাস হলো বলো। আরেকটা কথা যদি বলি, সেটা হচ্ছে যে এই আলোর সংস্পর্শে লিউকোপ্লাস্ট কোন প্লাস্টে কনভার্ট হতে পারে। এই আলোর সংস্পর্শে, আলোর সংস্পর্শে লিউকোপ্লাস্ট, আলোর সংস্পর্শে লিউকোপ্লাস্ট কোন প্লাস্টে কনভার্ট হয়। এগুলো আসে পরীক্ষার মধ্যে, এগুলো পরীক্ষার মধ্যে আসে, আসার তো কথা, উদ্দীপক দিয়ে আসছে কারো স্কুলে এগুলা। আলোর সংস্পর্শে লিউকোপ্লাস্ট কোন কোন প্লাস্টে রূপান্তর হয়, কোন প্লাস্টে রূপান্তর হয়, লিউকোপ্লাস্ট কোন প্লাস্টে হচ্ছে আমাদের আলোর সংস্পর্শে রূপান্তর হয় বলো। আচ্ছা, কাঁচা আম সবুজ থাকে, পাকা আম হলুদ হয়। সো এটা আমাদের ক্লোরোপ্লাস্ট থেকে, ক্লোরোপ্লাস্ট থেকে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট থেকে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট থেকে কি হবে, ক্রোমোপ্লাস্ট হবে, ক্লোরোপ্লাস্ট থেকে ক্রোমোপ্লাস্ট হবে, ক্লোরোপ্লাস্ট থেকে ক্রোমোপ্লাস্ট হবে। সবুজ পাতা ইটের চাপায় থেকে সাদা হয়ে গেল, ওগুলো সবুজ পাতা ছিল, ক্লোরোপ্লাস্ট ছিল, ইটের চাপা পড়ে গেছে, সূর্যালোক পৌঁছাচ্ছে না, সাদা হয়ে গেছে, লিউকোপ্লাস্ট হয়ে গেছে। সো এখানে আমাদের এটা হয়ে গেল ক্লোরোপ্লাস্ট টু ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট টু এটা হয়ে যাবে লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট থেকে এটা কি হয়ে যাবে, লিউকোপ্লাস্ট হয়ে যাবে। আলোর সংস্পর্শে লিউকোপ্লাস্ট কোন প্লাস্টে রূপান্তর হয়, লিউকোপ্লাস্ট কোন প্লাস্টে রূপান্তর, আলোর সংস্পর্শে এই যে আমাদের লিউকোপ্লাস্ট আছে, লিউকোপ্লাস্ট কোন প্লাস্টে রূপান্তর হয়। লিউকোপ্লাস্ট যে আছে সেটা আলোর সংস্পর্শ, আলো পেয়ে গেলে লিউকোপ্লাস্টটা হয়ে যাবে আমাদের ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট হয়ে যাবে। ক্লিয়ার, 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 এতটুকু এগুলো আসেনি পরীক্ষায়, চতুর্থ অধ্যায় আছে। আচ্ছা, এরপর দেখো আমাদের নেক্সট টপিক হচ্ছে গোলজি বস্তু। গোলজি বস্তু নিয়ে তোমাদের বই আসলে কিছুই সেভাবে বলা নেই। গোলজি বডি, গোলজি বডি, এই গোলজি বডির কিন্তু অনেক কাজ আমরা হচ্ছে এইচএসসি লেভেলে গিয়ে পড়বো। গোলজি বডিটাকে, গোলজি বডির ভেতরে এরকম এরকম আমাদের হচ্ছে চৌবাচ্চার মতো অংশ আছে, এরকম চৌবাচ্চার মতো অংশ থাকে। এই যে চৌবাচ্চার মতো অংশ যেগুলা থাকে এদেরকে বলা হয় হচ্ছে সিস্টারনি। এগুলো হচ্ছে লম্বা লম্বা চৌবাচ্চার মতো অংশ। এই যে লম্বা লম্বা চৌবাচ্চার মতো অংশ এদেরকে বলা হয় হচ্ছে সিস্টারনি। এদেরকে কি বলা হয়, সিস্টারনি। এরা হচ্ছে লম্বা নলাকার অংশ, লম্বা চৌবাচ্চার মতো অংশ, চৌবাচ্চা, চৌবাচ্চা, লম্বা চৌবাচ্চার মতো অংশ, লম্বা চৌবাচ্চার মতো অংশ, লম্বা চৌবাচ্চার মতো অংশ। এই যে আমাদের হচ্ছে যে গোলজি বডি, এই গোলজি বডির চারপাশে এরকম গোল 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 ফোস্কা আছে। গোলজি বডির চারপাশে এরকম গোল গোল যে ফোস্কা এদেরকে বলা হয় ভেসিকল, ভেসিকল, ভেসিকল। একটা জিনিস মনে রাখবা যে আমাদের গহ্বর বা ফাঁকা জায়গা দুই টাইপের হতে পারে, গহ্বর দুই টাইপের হতে পারে, গহ্বর বা ফাঁকা জায়গা দুই টাইপের হতে পারে, বড় হতে পারে আর এটা ছোট হতে পারে। বড় গহ্বরকে কি বলি, ছোট গহ্বরকে কি বলি। ছোট যে গহ্বর আছে সেই ছোট গহ্বরকে আমরা বলি হচ্ছে ভেসিকল, ছোট গহ্বরকে কি বলি, ভেসিকল। আর বড় গহ্বরকে কি বলা হয়, ভ্যাকিউল, ভ্যাকিউল। বড় গহ্বরকে কি বলা হয়, ভ্যাকিউল বলা হয়। বড় গহ্বরকে কি বলা হয়, বড় গহ্বরকে বলা হয় হচ্ছে ভ্যাকিউল, বড় গহ্বরকে কি বলা হয়, ভ্যাকিউল বলা হয়। এখন এই যে গোলজি বস্তু, এই গোলজি বস্তুর কাজের মধ্যে তোমাদের বইয়ে বলা আছে যে এর পর্দায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয় জীবকোষের বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে। তাহলে এরা হচ্ছে বিভিন্ন পদার্থ নিঃসরণ বা ক্ষরণের সাথে জড়িত। হরমোন ক্ষরণেও এর ভূমিকা পাওয়া যায়। এরা কোন কোন বিপাকীয় কাজে সম্পর্কিত প্রোটিন সঞ্চয় করে। এদের কাজ যদি তুমি বলো যে কাজ হচ্ছে এরা বিভিন্ন ক্ষরণের সাথে, বিভিন্ন ক্ষরণ বা নিঃসরণের সাথে জড়িত, বিভিন্ন ক্ষরণ বা নিঃসরণের সাথে জড়িত, ক্ষরণ বা নিঃসরণের সাথে জড়িত, ক্ষরণ বা নিঃসরণের সাথে জড়িত, বিভিন্ন ক্ষরণ বা নিঃসরণের সাথে জড়িত, বিভিন্ন ক্ষরণ বা নিঃসরণের সাথে জড়িত, বিভিন্ন ক্ষরণ বা নিঃসরণের সাথে জড়িত
এবং হচ্ছে যেমন হরমোন ক্ষরণের সাথে জড়িত, এবং এরা প্রোটিন সঞ্চয় করে, কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে, কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে, কখনো কখনো কি করে, প্রোটিন সঞ্চয় করে, কখনো কখনো কি করে এরা, কখনো কখনো এরা প্রোটিন সঞ্চয় করে। বড় হবা, ভবিষ্যতে পড়বা, সেটার জন্য একটা কথা জানায় রাখি, গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। এটা বড় বয়সের জন্য জানায় রাখলাম, কোষের ট্রাফিক পুলিশ, কোষের ট্রাফিক পুলিশ, বা এটাকে বলা হয় হচ্ছে প্যাকেজিং কেন্দ্র। আমাদের বডিতে যত প্যাকেজিং এর কাজ আছে, প্যাকেজিং এর কাজ এরা করে। এটা বড় বয়সের পড়া, এসএসসির পড়া, বলে রাখলাম, শুনে রাখলাম, কারণ ভবিষ্যতে তো আসবে না পড়তে, তো এই জন্য একটু জানা রাখলাম, অ্যাডভান্স করে রাখলাম তোমাদেরকে। বিভিন্ন ক্ষরণ বা নিঃসরণের সাথে জড়িত, কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে, কি সঞ্চয় করে, প্রোটিন সঞ্চয় করে, কখনো কখনো কি করে, কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে। এখন এই যে বিভিন্ন ক্ষরণ বা নিঃসরণের সাথে জড়িত, এখান থেকে আমরা বলতে পারি যে হরমোন ক্ষরণের সাথে এরা জড়িত, হরমোন ক্ষরণের সাথে 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 জড়িত, ঠিক আছে, হরমোন ক্ষরণের সাথে জড়িত। আচ্ছা, গোলজি বডিটা যে আছে এটা কিন্তু উদ্ভিদ কোষ প্রাণী কোষ উভয় জায়গায় থাকে, এটা বেশি পাওয়া যায় হচ্ছে উদ্ভিদ কোষে। এই গোলজি বডিটা কিন্তু উদ্ভিদ কোষ প্রাণী কোষ উভয় জায়গায় আছে, উদ্ভিদ এবং প্রাণী কোষে আছে, উদ্ভিদ প্লাস হচ্ছে প্রাণী কোষ, উদ্ভিদ প্লাস প্রাণী কোষ দুই জায়গায় আছে, প্রাণী কোষ একটু বেশি দেখা যায় গোলজি বস্তুকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নেক্সট আমাদের টপিক হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা এটাকে আমরা শর্ট ভাষায় বলি ইআর। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর, এটা দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই মসৃণের সাথে কোনো কিছু যুক্ত থাকে না, মসৃণের সাথে কোনো কিছু যুক্ত থাকে না, যেটা মসৃণ সেটার সাথে কোনো কিছু যুক্ত নাই, এই মসৃণের সাথে কোনো কিছু যুক্ত থাকে না, কোনো কিছু যুক্ত থাকে না, কোনো কিছু যুক্ত থাকে না, মসৃণের সাথে কোনো কিছু যুক্ত থাকে না। আর অমসৃণের সাথে রাইবোজোম যুক্ত থাকে, রাইবোজোম যুক্ত থাকে, রাইবোজোম যুক্ত থাকে, অমসৃণের সাথে কি থাকে, রাইবোজোম যুক্ত থাকে, রাইবোজোম যুক্ত থাকে। এবং যেখানে রাইবোজোম যুক্ত আছে সে কি তৈরি করবে বলতো, যেখানে রাইবোজোম আছে, তোমাদের পড়ায় আসছিলাম, প্রথমেই তো রাইবোজোম পড়াইছি, প্রথমেই রাইবোজোম পড়াইছি না, না রাইবোজোম তো তোমাদের পড়াইনি, তোমাদের বইয়ের মধ্যে রাইবোজোমই নাই, কি আজব একটা বই, তোমাদের বই আছে রাইবোজোম আছে পরে, আচ্ছা রাইবোজোম পাবা। রাইবোজোমে বেসিক্যালি আমাদের কি, বেসিক্যালি রাইবোজোম হচ্ছে যে আমাদের কি কাজ করে, রাইবোজোম প্রোটিন তৈরি করে। সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের হচ্ছে প্রোটিন তৈরি করে, কি তৈরি করে, প্রোটিন তৈরি করে, এরা কি তৈরি করে, এরা হচ্ছে প্রোটিন তৈরি করে, এরা কি তৈরি করে, এরা প্রোটিন তৈরি করে। আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে আছে এরা আমাদের হচ্ছে লিপিড তৈরি করে, শুনে রাখো, এরা লিপিড তৈরি করে। তোমাদের বই এভাবে ভাগ করে বলে নাই মসৃণ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তোমাদের বই এইভাবে ভাগ করে আসলে বলে নাই, কিন্তু শিখে রাখো যে মসৃণ এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুইটা ভাগ আছে। এরা আমাদের সাধারণত নিউক্লিয়ার মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে, এরা নিউক্লিয়ার মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উদ্ভিদ ও প্রাণী কোষ উভয় জায়গায় থাকে, উদ্ভিদ ও প্রাণী কোষ, উদ্ভিদ ও প্রাণী কোষে থাকে, উদ্ভিদ ও প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে এবং প্রাণী কোষে থাকে। এরা হচ্ছে যে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা এদের থেকে, সেটা এরা হচ্ছে যে আমাদের নিউক্লিয়ার, তোমাদের বইয়ে নিউক্লিয়ার মেমব্রেনের কথা বলা নাই, আমি বলে দিলাম যে এটা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে। তোমাদের বই প্লাজমা মেমব্রেনের কথাটা খুব সুন্দর করে হাইলাইট করছে। সো এরা হচ্ছে যে আমাদের এক কোষ থেকে অন্য কোষে উৎসেচক, কোষের দ্রব্যাদি যাতায়াতে সাহায্য করে, মাইটোকন্ড্রিয়া, এগুলো ফালতু কথা, একটা কথা লাগবে না। নিউক্লিয়ার মেমব্রেন এবং প্লাজমা মেমব্রেন তৈরি, মেমব্রেনের সাথে যুক্ত। পরীক্ষার মধ্যে আসলে এটাই আসবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যদি রাইবোজোম যুক্ত থাকে কি তৈরি করবে, এমসিকিউ দিলে এটাই দিবে, এর বাইরে কিছু দিবে না। নিউক্লিয়ার মেমব্রেন প্লাজমা মেমব্রেনের সাথে বা প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে, নিউক্লিয়ার মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে, দিলে এটাই দিবে, এর বাইরে আর কোনো এমসিকিউ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে দেওয়ার মতো কিছুই রাখে নাই, ফালতু ভাবে লিখে রাখছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাইটোকন্ড্রিয়া কোষ গহ্বর সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা দেখাচ্ছে, ফাউল,
কি লিখছে, কেডাই লিখছে তোমাদের এই বই এত বাজে করে? এত বাজে করে বই লেখে কেউ? তারপর দেখো, তারপরে নেক্সট টপিক হচ্ছে কোষ গহ্বর। নেক্সট টপিক হচ্ছে কোষ গহ্বর। কোষ গহ্বর বা ইংরেজিতে এটাকে কি বলি? সেল ভ্যাকিউল। কোষ গহ্বর বা সেল ভ্যাকিউল, ভ্যাকিউল। এই কোষ গহ্বর বা সেল ভ্যাকিউলটা হচ্ছে এই উদ্ভিদ কোষে আমাদের কি হয়? উদ্ভিদ কোষে বড় থাকে। উদ্ভিদ কোষে কি হয়? একক ও বড় একটাই থাকে এবং হচ্ছে বড় হয়। প্রাণী কোষে হচ্ছে যে আমাদের, প্রাণী কোষে হচ্ছে কেমন থাকে? ছোট ছোট এবং বহু। প্রাণী কোষে আমাদের কেমন হয়? প্রাণী কোষে আমাদের হয় হচ্ছে ছোট ছোট এবং বহু। ছোট ছোট এবং কেমন? ছোট ছোট এবং বহু। ছোট ছোট এবং কেমন? ছোট ছোট এবং বহু। উদ্ভিদ কোষে একক এবং বড়, প্রাণী কোষে কেমন হবে? ছোট ছোট হবে এবং বহু হবে। তাই সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে ফাঁকা স্থান থাকে, সাইটোপ্লাজমে কোষের ভেতর, তাহলে কোষের সাইটোপ্লাজমে যে ফাঁকা ফাঁকা স্থান থাকে, কোষের সাইটোপ্লাজমে যে ফাঁকা স্থান থাকে, কোষের সাইটোপ্লাজমে যে ফাঁকা স্থান থাকে তাকে বলা যায় কি? কোষের সাইটোপ্লাজমে যে ফাঁকা স্থান থাকে সেটাকে কি বলি? কোষের সাইটোপ্লাজমে যে ফাঁকা স্থান থাকে, কোষের সাইটোপ্লাজমে যে ফাঁকা স্থান থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে কোষের সাইটোপ্লাজমে ফাঁকা স্থান থাকে। এটাই হচ্ছে কোষ গহ্বর। কোষ গহ্বর। এই যে ধরো আমাদের হচ্ছে, এটা হচ্ছে কোষ গহ্বর। এরকম একটা কোষ গহ্বর একটা কোষের ভেতর থাকে। এই যে একটা কোষ, এই কোষের ভেতর কি আছে? এরকম একটা অংশ, এটাকে বলতেছে হচ্ছে না কোষ গহ্বর। এই কোষ গহ্বরের ভেতর হচ্ছে যে আমাদের এরকম কিছু তরল পদার্থ থাকে। কোষ গহ্বরের ভেতর কি আছে? আমাদের কিছু তরল পদার্থ আছে। কোষ গহ্বরের ভেতর যে তরলটা আছে সেটাকে বলি হচ্ছে আমরা কোষ রস। সেটাকে কি বলি আমরা? কোষ রস। কোষ গহ্বরের ভেতর যে তরল পদার্থ আছে সেটাকে বলি কোষ রস। এই কোষ রসের ভেতর কিন্তু হচ্ছে যে আমাদের কোষ রস থাকে, বিভিন্ন জৈব অজৈব পদার্থ। কোষ রসে সাধারণত অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, পানি ইত্যাদি হচ্ছে যে থাকে। বহু কিছু আছে কোষ রসের ভেতরে, বলছে অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি। কোষ রসে সাধারণত কি কি থাকে আমাদের? অজৈব লবণ, আমিষ, শর্করা, পানি, আমিষ, চর্বি, শর্করা, মানে যত ধরনের জিনিস হইতে পারে সবকিছু আল্লাহর দুনিয়ায় এই কোষ রসের ভেতর থাকে। এই হচ্ছে আমাদের কোষ গহ্বর বা সেল ভ্যাকিউল। এতটুকু কথা। দেখো, এরপর যেটা, সেটার নাম হচ্ছে লাইসোসোম। এরপরের নাম কি? লাইসোসোমটা একটা ডেঞ্জারেস জিনিস। লাইসোসোমটা কি? একটা ডেঞ্জারাস জিনিস। লাইসোসোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এরা 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 জীবকোষকে কি করে? এরা জীবকোষকে হচ্ছে জীবাণুর হাত থেকে হচ্ছে রক্ষা করে। এর উৎসেচক বা এনজাইম জীবাণুগুলোকে হজম করে ফেলে। এর উৎসেচক বা এনজাইম আমাদের কি করে? জীবাণু ধ্বংস করে। এর উৎসেচক বা এনজাইম জীবাণু হজম করে ধ্বংস করে। 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 জীবাণু হজম করে কি করে? ধ্বংস করে। জীবাণু হজম করে 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 ধ্বংস করে। এবং হচ্ছে এর পরিপাক করার এনজাইম গুলো একটা পর্দা দ্বারা আলাদা থাকে, তাই অন্যান্য সংস্পর্শে আসলে কোনো সমস্যা হয় না। এর এনজাইম গুলো, এর উৎসেচক বা এনজাইম গুলো আমাদের পর্দা দ্বারা আবৃত থাকে। পর্দা
দ্বারা আবৃত থাকে, পর্দা দ্বারা আবৃত থাকে, পর্দা দ্বারা আবৃত থাকে, পর্দা দ্বারা আবৃত থাকে। এর উৎসেচক বা এনজাইম গুলো আমাদের হচ্ছে পর্দা দ্বারা আবৃত থাকে, তাই কোনো বস্তুর সংস্পর্শে, তাই অন্য অঙ্গাণুর সংস্পর্শে আসলে কোনো ক্ষতি হয় না, আবৃত থাকে, তাই অন্য অঙ্গ, তাই অন্য অঙ্গ, অন্য অঙ্গ সংস্পর্শে আসলে, সংস্পর্শে আসলে ক্ষতি হয় না, অন্য অঙ্গ সংস্পর্শে আসলে ক্ষতি হয় না, আসলে কি হয় না, কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় না, কোনো ক্ষতি হয় না, কোনো ক্ষতি হয় না। কিন্তু এখানে একটা মজার প্রশ্ন আছে যে আমাদের কোনো কারণে তীব্র খাদ্য অভাবে, তীব্র খাদ্য অভাবে, তীব্র খাদ্য অভাবের জন্য আমাদের অক্সিজেনের অভাবে বা খাদ্য অভাবে বা লাইসোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে আমাদের অক্সিজেনের অভাবে, অক্সিজেনের অভাবে, অক্সিজেনের অভাবে বা খাদ্যের অভাবে, অক্সিজেনের অভাবে বা খাদ্যের অভাবে বা পর্দা যদি ক্ষতিগ্রস্ত হয়, পর্দা ক্ষতিগ্রস্ত হলে, ক্ষতিগ্রস্ত হলে, পর্দা ক্ষতিগ্রস্ত হলে, পর্দা ক্ষতিগ্রস্ত হলে এর এই যে আমাদের এর উৎসেচক বা এনজাইম গুলা, এর উৎসেচক বা এনজাইম, উৎসেচক বা এনজাইম, উৎসেচক বা এনজাইম যে আছে, এই উৎসেচক বা এনজাইম চারপাশে ছড়িয়ে যায়, চারপাশে ছড়িয়ে, চারপাশে ছড়িয়ে, চারপাশে ছড়িয়ে, চারপাশে ছড়িয়ে আশপাশের কোষ, আশপাশের অঙ্গাণু, আশেপাশের অঙ্গাণু, আশেপাশের অঙ্গাণু, আশেপাশের অঙ্গাণু তথা পুরো কোষকে, আশেপাশের অঙ্গাণু তথা পুরো কোষকে ধ্বংস করে ফেলে, পুরো কোষকে ধ্বংস করে, পুরো কোষকে ধ্বংস করে, পুরা কোষকে হচ্ছে ধ্বংস করে, পুরা কোষকে হচ্ছে কি করে, ধ্বংস করে, পুরা কোষকে ধ্বংস করে। তাহলে হচ্ছে চারপাশে ছড়িয়ে আশপাশের অঙ্গাণু তথা পুরো কোষকে কি করে, পুরো কোষকে হচ্ছে ধ্বংস করে, পুরো কোষকে আমাদের কি করে, পুরো কোষকে ধ্বংস করে, পুরো কোষকে ধ্বংস করে, ধ্বংস করে, পুরো কোষকে ধ্বংস করে বা মেরে ফেলে, পুরো কোষকে ধ্বংস করে বা মেরে ফেলে। তাই লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলে। এই তাই লাইসোজোমকে আমরা কি বলি, তাই লাইসোজোমকে, এই যে আমি এক্সট্রা কথাগুলো বলছি, এই যে লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলে, এগুলা কি তোমরা পড়ছো বা আগে জানছো? তোমাদের গাইড বা কোনো জায়গায় কি এগুলো ছিল? স্যাররা কি বলছে? আমি তোমাদের বই দেখে লিটারালি ফ্রাস্ট্রেটেড। এত বাজে বই, মানে জঘন্য বই, কে লিখছে বই, ওরে তো ফাঁসি দেওয়া দরকার। মানে এত বাজে বই হইতে পারে যে লাইসোজোমকে বলছে যেটা কোষকে মেরে ফেলে, কিন্তু লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলে এটা বলে নাই। মানে আমি আগে এইচএসসি র বাচ্চাদের গালাগাল করতাম যে এই তোরা এইচএসসি তুটসিতে এসসিতে বায়োলজি পড়ে আসছিস না, এগুলাতে এসসিতে বায়োলজিতে ছিল, আমাদের এসব প্রত্যেকটা কথা এসসি বায়োলজিতে ছিল, তোমাদের বইটি কি লিখছে, মানে হোয়াট কাইন্ড অফ এ শিট, মানে এর চেয়ে তো হচ্ছে মানে জঘন্য লেভেলের একটা বই লিখছে বায়োলজি, মানে কিচ্ছু দেয় নাই বইয়ের মধ্যে, কিছুই দেয় নাই, আধগেন্না কথাবার্তা লিখছে। তোমরা কি শুনছো কিনা এই নামগুলা, এই যে লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয়, এগুলা কি বই লিখছে? দেখো বুঝতেছো কিনা আমার কথা? ভাই এসএসসি বায়োলজি পড়াইতে হবে। আমি আজকে থেকে ওয়াদা করলাম আমি এসএসসি বায়োলজি পড়াবো। আমি যতদিন হচ্ছে যে পড়ানোর জগতে আছি, আমি ইন্টার পড়াই না পড়াই, এসএসসি আমি পড়াবো। মানে এ বই কোনো বাচ্চা পড়লে তার তো ধ্বংস হয়ে যাবে, সে বাচ্চা বায়োলজির নলেজ তো কিচ্ছু থাকবে না। এসএসসি 9-10 ব্যাচ শুরু করে দিব আমি, 9-10 ব্যাচ পড়াইতে হবে। মানে এত বাজে লিখছে একটা বই, কত বাজে লিখতে পারে, কিছুই দেয় না এই বইয়ের মধ্যে, কি লিখে রাখছে এসব কথাবার্তা। আচ্ছা আমার কথা বুঝতেছো কিনা আগে বলো তোমরা।
ওকে, এতটুকু তাইলে আমরা বুঝছি। এবার আসো আমাদের কোষীয় কঙ্কাল। কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলেটন। কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলেটন আমাদের আবরণবিহীন অঙ্গাণু, 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 আবরণবিহীন অঙ্গাণু। আবরণবিহীন অঙ্গাণুর মধ্যে আমরা দেখতে পাই প্রথমেই আসে সাইটোস্কেলেটন, সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল, সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল, সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল, সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল, সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল। এই যে সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল, এটা তিন ধরনের আছে। সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল আমাদের কয় ধরনের আছে? সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল হচ্ছে যে আমাদের তিন ধরনের আছে। দেখো, সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল তিন ধরনের। এটা বইয়ের শুরুতে লিখতে পারতো না সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল তিন ধরনের? না লিখে তুমি যদি তোমার বইয়ে যাও, আমার এখানে তো আইএসওটা অনেক বেশি, আমি আইএসওটা একটু কমায় তোমাদের দেখাই। তোমাদের বইটারে কেন জঘন্য বলতেছি, বলছে ভাই আমাদের বইটারে গালাগাল করতেছি, শুধু আমরা এত কষ্ট করে পড়ছি। দেখ, এই যে সাইটোস্কেলেটন তিন প্রকার, এই কথাটা একদম শুরুতে বলা উচিত ছিল না যে সাইটোস্কেলেটন এই। দেখো, বইয়ে এই সাইটোস্কেলেটন টপিকে গিয়ে, কোষ কঙ্কাল টপিকে গিয়ে বলছে কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভেতরে ঢুকলে কোষ কঙ্কাল নজর পড়বে, লম্বা চিকন মিলে অসংখ্য দড়ির মতো বস্তু জালের মতো ছড়ায় আছে, কোষ কঙ্কাল ভিতর থেকে কোষটাকে ধরে রাখে। আচ্ছা, অ্যাক্টিন, মায়োসিন, টিউবিলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ কঙ্কালের বিভিন্ন তন্তু নির্মিত। মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই ধরনের তন্তুর উদাহরণ না, প্রকারভেদ। আমাদের কোষ কঙ্কালের প্রকারভেদ এটা। এই প্রকারভেদের কথাটা ফার্স্টে বললে সুন্দর হইতো না? মানে লেখাটা কত জঘন্য ভাবে বইটা লিখছে, মানে কি বলবো। আমাদের কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটনকে তাহলে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? তিনটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? তিনটা ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগগুলো হইতে পারে আমাদের? একটা হচ্ছে মাইক্রোটিবিউল, একটা হচ্ছে মাইক্রোটিবিউল, একটা হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউল, আর একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, আর একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, একটা হচ্ছে মাইক্রোটিবিউল, আর একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিবিউল, আর একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই বইগুলো লিখছে কে? লেখার সাথে জড়িত কারা ছিল? জাফর ইকবাল ছিল নিশ্চয়ই, না? লেখার সাথে টিমে কারা কারা ছিল? কোন বাটপাররা এই বই লিখছে? সৈয়দ মোহাম্মদ হুমায়ুন কবির, ইমদাদুল হক, এস এম হায়দার, ডক্টর এম নিয়ামুল নাসির, গুল আনার আহমেদ, ইদ্রিস মোহাম্মদ। কি লিখছে ভাই? কি লিখছে? কি কি এটা? হোয়াট কাইন্ড অফ শিট দিস ইজ? মানে কি ভাই, কি লিখছে? আমি হতাশ হয়ে যাচ্ছি। তোমরা কেমনে পড়ছো এই বই? তোমরা কেমনে এই বই? অনেক কষ্ট হয়ে গেছে তোমাদের পড়তে, না? তোমাদের অনেক প্যারা খেয়ে গেছে এই বই পড়তে। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তো আমাদের মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই ফিলামেন্ট গুলো আছে আমাদের। এই যে মাইক্রোফিলামেন্টের মধ্যে আমাদের এই অ্যাক্টিন, মায়োসিন, এই তন্তুগুলো আমাদের মাইক্রোফিলামেন্টের অংশ। অ্যাক্টিন, মায়োসিন, টিউবুলিন, অ্যাক্টিন, মায়োসিন, টিউবুলিন। মাইক্রোফিলামেন্টের অংশ হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন। মাইক্রোফিলামেন্টের দুইটা অংশ, অ্যাক্টিন এবং মায়োসিন, অ্যাক্টিন এবং মায়োসিন, অ্যাক্টিন এবং মায়োসিন। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্টের একটা নাম হচ্ছে টিউবিউলিন, টিউবিউলিন। ঠিক আছে? তাহলে খেয়াল করো, আমাদের সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল তিনটা টাইপ আছে, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এর ভেতরে হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন এবং টিউবিউলিন নামক তন্তু পাওয়া যায়। এই কোষ কঙ্কাল ভেতর থেকে কোষটিকে ধরে রাখে। কোষ কঙ্কালের কাজ কি? ভেতর থেকে কোষটিকে ধরে রাখা, ভেতর থেকে কোষটিকে ধরে রাখা, ভেতর থেকে। ভাইয়া যতটুকু পড়ায় দিচ্ছে এতটুকু পড়লেই হবে ইনশাল্লাহ। ভেতর থেকে কোষটিকে ধরে রাখা, ভেতর থেকে কোষটিকে কি করা? ধরে রাখা, ধরে রাখা, ভেতর থেকে কোষটিকে ধরে রাখা, ভেতর থেকে কোষটিকে কি করা? ভেতর থেকে কোষটিকে ধরে রাখা।
তোদের বায়োলজি বই থেকে এমসিকিউ দাগাই দিতে পারতেছি না, কারণ বায়োলজি বইটা অন করলে আমার এখানে পুরো সাদা হয়ে যাচ্ছে, বুঝছো? এই যা লেখা দিচ্ছে আমার নোট পড়লেই হয়ে যাবে, আশা করি এর বাইরে আর কিছু লাগবে না তোমাদের জন্য। এরপর আসবে রাইবোজোম। রাইবোজোমটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, আমাদের রাইবোজোম। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের রাইবোজোম। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে রাইবোসোম। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম, এই যে আমাদের রাইবোজোম আছে, এই রাইবোজোম হচ্ছে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ উভয় স্থানে রাইবোজোম পাওয়া যায়। রাইবোজোম প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ উভয় স্থানে হচ্ছে যে আমাদের রাইবোজোম পাওয়া যায়। এটা ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন অঙ্গাণুটি প্রধানত প্রোটিন সংশ্লেষ করে, পলিপেপটাইড চেইন সংযোজন করে রাইবোজোমের কাজ, উৎসেচক সরবরাহ করে, উৎসেচক এনজাইমের অনেক কথা আমাদের রাইবোজোম নিয়ে বলা আছে। রাইবোজোম নিয়ে আমাদের অনেক কথা বলা আছে। আমরা যদি হচ্ছে যে তোমাদের এই রাইবোজোম নিয়ে কথা বলি, দেখো রাইবোজোম, এই যে রাইবোজোম আছে, এই রাইবোজোমটা হচ্ছে প্রথম কথা যে এটা আদিকোষ এবং প্রকৃত কোষ উভয় জায়গায় কিন্তু রাইবোজোম আছে। আদিকোষ এবং প্রকৃত কোষ, আদিকোষ এবং হচ্ছে প্রকৃত কোষ, আদিকোষ এবং প্রকৃত কোষ উভয় স্থানে রাইবোজোম থাকে। আদিকোষ এবং প্রকৃত কোষ উভয় স্থানে হচ্ছে আমাদের রাইবোজোম থাকে। আদিকোষ এবং প্রকৃত কোষ উভয় স্থানে হচ্ছে আমাদের রাইবোজোম থাকে। আদিকোষ এবং প্রকৃত কোষ উভয় স্থানে কি থাকে? আমাদের রাইবোজোম থাকে। আদিকোষেও আছে, প্রকৃত কোষেও আছে, উভয় জায়গায় আমাদের রাইবোজোম আছে। এবং হচ্ছে উদ্ভিদ কোষেও আছে, প্রাণী কোষেও আছে। উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, উদ্ভিদ কোষ এবং হচ্ছে যে আমাদের প্রাণী কোষ, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় স্থানে রাইবোজোম থাকে। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় স্থানে হচ্ছে আমাদের রাইবোজোম থাকে। এর মূল কাজটা কি? এর প্রধান কাজ, রাইবোজোমের প্রধান কাজ কি? প্রধান কাজ আমাদের প্রোটিন তৈরি। প্রধান কাজ কি তৈরি? আমাদের প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি। প্রোটিন তৈরি, প্রোটিন তৈরি, প্রোটিন তৈরি বা সংশ্লেষ করা, প্রোটিন তৈরি বা সংশ্লেষ করা, প্রোটিন তৈরি বা সংশ্লেষ করা। আমাকে কমেন্টে জানাও প্রোটিন তৈরি বা সংশ্লেষ করা, তৈরি আর সংশ্লেষ একই কথা। আমাকে কমেন্টে জানাও যে হচ্ছে যে এই যে প্রোটিন তৈরি বা সংশ্লেষ করার কথা আমরা বলতেছি, প্রোটিন তৈরি বা সংশ্লেষ করার কথা আমরা বলতেছি, প্রোটিন তৈরির কথা বলতেছি বা সংশ্লেষের কথা বলতেছি। এই যে প্রোটিন তৈরি বা সংশ্লেষের কথা আমরা বলছি, প্রোটিন তৈরি বা সংশ্লেষের কথা বলতেছি, এই যে প্রোটিন, বই কি দেখা যায়? এই আলোতে বই দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তো, এই আলোতে দেখাই দিতে পারি। আচ্ছা দেখো তাহলে বইটা একটু দেখা দিই। রাইবোজোমের কথা কি বলছে? যে প্রাণী ও উদ্ভিদ ধরনের কোষে পাওয়া যায় ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন অঙ্গাণুটা এই পর্দাবিহীন প্রোটিন সংশ্লেষ করে। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। এই ছাড়া রাইবোজোম এই কাজে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে। উৎসেচক বা এনজাইমের কাজ হলো প্রাণ রসায়নের গতি বাড়িয়ে দেওয়া। আচ্ছা এখানে দেখো আমাদের হচ্ছে যে কি কথা বলা আছে, বলছে প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন। এটা দিয়ে কি বোঝায়? প্রোটিনের পলিপেপটাইড সংযোজন, দেখো আমাদের এই প্রোটিন, এই প্রোটিনটা আমাদের কি দিয়ে তৈরি হয়েছে? অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড এবং আরেকটা অ্যামিনো অ্যাসিড। দুইটা অ্যামিনো অ্যাসিড যখন একসাথে যুক্ত হবে, দুইটা অ্যামিনো অ্যাসিড যখন একসাথে যুক্ত হবে, দুইটা অ্যামিনো অ্যাসিড যখন একসাথে যুক্ত হবে, এদের মাঝখানে যে বন্ধনটা থাকবে এই বন্ধনটাকে বলা হয় পেপটাইড বন্ধন। এই বন্ধনটাকে কি বলা হয়? পেপটাইড বন্ধন। এই বন্ধনটাকে কি বলা হয়? পেপটাইড বন্ধন। সো এমন অসংখ্য পেপটাইড বন্ধন যখন এরকম হবে, পেপটাইড বন্ধনটা যখন এরকম আমার অসংখ্য পেপটাইড বন্ধন যখন আমাদের হবে, মানে অ্যামিনো অ্যাসিড একটার পর একটা যুক্ত হচ্ছে, অসংখ্য পেপটাইড বন্ধন হচ্ছে, তখন সেটাকে বলি হচ্ছে পলিপেপটাইড। পলিপেপটাইড, পলি মানে কি? বহু। সো আমাদের এই অ্যামিনো অ্যাসিড গুলোর মাঝে যে বন্ধন সেটাকে বলি হচ্ছে পেপটাইড বন্ধন। অসংখ্য পেপটাইড বন্ধন একসাথে যুক্ত হলে সেটাকে বলি পলিপেপটাইড। অসংখ্য পলিপেপটাইড, পলিপেপটাইড একসাথে যুক্ত হয়ে আমাদের পলিপেপটাইড। এই পলিপেপটাইড আমাদের হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড। তাহলে এই যে আমাদের অ্যামিনো অ্যাসিড আছে, এই যে আমাদের অ্যামিনো অ্যাসিড আছে, অ্যামিনো অ্যাসিড গুলা যুক্ত হয়ে পেপটাইড বন্ধন, পেপটাইড থেকে পলিপেপটাইড। এই পলিপেপটাইড গুলা এক একটা পলিপেপটাইড, পলিপেপটাইড থেকে তৈরি হয় প্রোটিন। পলিপেপটাইড থেকে কি তৈরি হয়? প্রোটিন। সো তোমাদের বই বলা আছে পলিপেপটাইড চেইনের সংযোজন, প্রোটিনের পলিপেপটাইড চেইনের সংযোজন, প্রোটিন তৈরি হয়ে থাকে এবং প্রোটিনের পলিপেপটাইড চেইনের সংযোজন, প্রোটিন সংশ্লেষ করা, প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন করা, প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন, 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 প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন। ঠিক আছে?
হুম? আচ্ছা, আর কোনো কথা এখান থেকে বলা নাই। রাইবোজোম এই কাজে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে, রাইবোজোম এই কাজে প্রয়োজনীয় উৎসেচক দেয়, এটার কথা বলা আছে যে আমাদের এই প্রোটিন তৈরির প্রয়োজনীয় এনজাইম, প্রোটিন তৈরির প্রয়োজনীয় এনজাইম বা উৎসেচক, প্রোটিন তৈরির প্রয়োজনীয় এনজাইম এখানে থাকে। প্রোটিন তৈরির আমাদের যে প্রয়োজনীয় এনজাইম আছে, প্রোটিন তৈরির প্রয়োজনীয় এনজাইম, প্রোটিন তৈরির প্রয়োজনীয় এনজাইম, প্রোটিন তৈরির প্রয়োজনীয় এনজাইম বা উৎসেচক, প্রোটিন তৈরির প্রয়োজনীয় এনজাইম বা উৎসেচক থাকে। প্রোটিন তৈরির প্রয়োজনীয় এনজাইম বা উৎসেচক থাকে। প্রোটিন তৈরির প্রয়োজনীয় এনজাইম বা উৎসেচক আমাদের এই জায়গায় থাকে। প্রোটিন তৈরির প্রয়োজনীয় এনজাইম বা উৎসেচক থাকে। এরপর বইয়ের যে লাইনগুলা সেগুলা দেখো, যে বলছে কি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে এবং প্লাস্টিডের স্ট্রমা, মাইটোকন্ড্রিয়ার ভেতর যে তরল সেটাকে ম্যাট্রিক্স, প্লাস্টিডের তরলকে স্ট্রমা। সেই জায়গায় যেহেতু আমরা বলছি আগে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এরা মূলত আদিকোষ ছিল, আদিকোষ থেকে এরা প্রকৃত কোষীয়ের মধ্যে প্রবেশ করছে। তো যেহেতু এরা আদিকোষের মধ্যে দুইটা জিনিস থাকবে, আদিকোষের মধ্যে রাইবোজোম থাকে, আদিকোষের ভিতর ডিএনএ থাকে। তো এইসব অঙ্গাণুতে নিজস্ব ডিএনএ থাকে এবং হচ্ছে তাদের রাইবোজোম থাকে। তো ডিএনএ যেহেতু আছে, ডিএনএ থেকেই প্রোটিন তৈরির জন্য যে প্রয়োজনীয় কাজ সেটা করে, যে ডিএনএ সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষ করে। ঠিক যেমন একটি ব্যাকটেরিয়া কোষে সাইটোপ্লাজমে অবস্থিত রাইবোজোম সেই কোষের প্রোটিন তৈরি করে। সো বেসিক্যালি আমাদের রাইবোজোম প্রোটিন তৈরি করে কিভাবে? ডিএনএ তে বিদ্যমান সংকেত অনুযায়ী রাইবোজোম প্রোটিন তৈরি করে। ডিএনএ তে বিদ্যমান সংকেত অনুযায়ী রাইবোজোম প্রোটিন তৈরি করে। তাহলে রাইবোজোম প্রোটিন তৈরি করে কার মতো? ডিএনএ তে বিদ্যমান সিগন্যাল বা সংকেত অনুযায়ী। আমরা অনেক আগেই এখান থেকে এই জায়গায় যে কথাটুকু বলা আছে, এখান থেকে এই জায়গায় যে কথাটুকু বলা আছে, এই কথাটুকুর মূল জিনিস কি? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স, প্লাস্টিডের স্ট্রোমাতে রাইবোজোম থাকে, যেগুলো ওই অঙ্গাণুতে যে ডিএনএ আছে সেই ডিএনএ অনুযায়ী প্রোটিন সংশ্লেষ করে। আমরা জানি ব্যাকটেরিয়ার ভেতরে ডিএনএ এবং রাইবোজোম আছে, যেই ডিএনএ এর তথ্য অনুযায়ী রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে। তো বলছি কি, জৈব অভিব্যক্তির ধারায় অন্য কোষের অংশ হয়ে ওঠার আগে এই দুইটি অঙ্গাণু স্বাধীন ছিল। তার মানে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া তো আমরা আগেই বলছি, প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া আগে ব্যাকটেরিয়া ছিল, তারা প্রকৃত কোষের ভেতরে প্রবেশ করছে। তো এই এতটুকু জায়গা নিয়ে আমার ক্লাস করা কোনো বাচ্চার মধ্যে কি কোনো কনফিউশন থাকে? এতটুকু জায়গা নিয়ে আমার ক্লাস করছে যারা, তাদের মধ্যে কি কোনো কনফিউশন আছে? আমার কাছে পড়া কারো এতটুকু নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। আচ্ছা, এটা তো লেখাই দিছে, এখানে যে কথা আছে অভিব্যক্তি মানে কি? অভিব্যক্তি মানে বিবর্তন বুঝাইছে। এই যে এই টপিকটা লেখাই দিচ্ছি না এই জায়গায়, এই যে জৈব অভিব্যক্তি মানে জৈব বিবর্তন। আচ্ছা, এই বইটা আমি হচ্ছে একদম লেটেস্ট এডিশনের বই থেকে ডাউনলোড করছি, 25-এর যে বইটা সেটা ডাউনলোড করছি। পিডিএফটা তোমরা এনসিটিভির মধ্যে পিডিএফটা পেয়ে যাবা। ঠিক আছে, ওকে, আসো নেক্সট আমাদের সামনের কথায় যদি আমরা যাই, রাইবোজোম পর্যন্ত পড়লাম। রাইবোজোম পড়ার পরে আমাদের নেক্সট কথা কি? আচ্ছা, এই এতটুকু জায়গার কথা বুঝতে পারছো তো? দেখো, জৈব অভিব্যক্তি মানে বিবর্তনের ধারায়, বিবর্তনের ধারায়, এতটুকু কথা বুঝতে পারছো? এতটুকুই যে আমরা পরে আসছি সেখান থেকে বুঝতে পারছো আগেই? ওকে, আসো। তারপরে আমাদের আসছে দেখো নেক্সট টপিক সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমটা আমাদের মূলত প্রাণী কোষে পাওয়া যায়, প্রধানত প্রাণী কোষে এদের পাওয়া যায়, নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কখনো কখনো পাওয়া যায়। যে এই প্রাণী কোষের বৈশিষ্ট্য প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়। প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুইটা ফাঁপা নলাকার দন্ডাকার অঙ্গাণু দেখা যায়, সেন্ট্রিওল বলা হয়। সেন্ট্রিওলের চারপাশে গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার বলা হয়।
এবং এই সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলা হয়। সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে। এছাড়া স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে সেন্ট্রোজোমের অবদান রয়েছে। বিভিন্ন ধরনের ফ্লাজেলা তৈরিতে এদের ভূমিকা আছে। অনেকগুলা কথা বলা আছে, আমরা কতটুকু জানবো? আমরা জানবো যতটুকু আমাদের জন্য অবশ্যই ভালোভাবে জানতে হবে। একটা হচ্ছে সেন্ট্রোসোম, 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 সেন্ট্রোজোম, 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 সেন্ট্রোজোম। এই যে সেন্ট্রোজোম আছে, এই সেন্ট্রোজোমটা হচ্ছে যে আমাদের দুইটা জিনিস, এরকম একটা বৃত্তাকার অঞ্চল, এরকম একটা বৃত্তাকার অঞ্চল। এই যে এরকম একটা বৃত্তাকার অঞ্চল যে আছে, বৃত্তাকার অঞ্চলের মধ্যে আমরা এই বৃত্তাকার অঞ্চলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের হচ্ছে যে চিকুন 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 এরকম ফাইবার গুলা মিলে আমাদের নলাকার একটা অংশ পাওয়া যায়। এখানে আবার এরকম ফাইবার গুলা মিলে এরকম নলাকার আরেকটা অংশ পাওয়া যায়। এই দুইটা, এগুলাকে আমরা কি বলি? এগুলাকে বলি হচ্ছে আমরা সেন্ট্রিওল। এগুলাকে কি বলি? এগুলাকে বলি হচ্ছে আমরা সেন্ট্রিওল। এগুলাকে কি বলি আমরা? এগুলাকে বলি হচ্ছে সেন্ট্রিওল। এই সেন্ট্রিওলের চারপাশে যে তরল পদার্থ থাকে তাদেরকে বলি হচ্ছে আমরা সেন্ট্রোস্ফিয়ার। তাদেরকে আমরা কি বলি? এই সেন্ট্রিওলের চারপাশে যে তরল থাকে সেই তরলকে বলা হয় হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার। এই তরলকে কি বলি? সেন্ট্রোস্ফিয়ার। আর এই পুরা জিনিসটাকে বলি হচ্ছে সেন্ট্রোজোম। এই পুরা জিনিসটাকে কি বলি? এই পুরা জিনিসটাকে বলি সেন্ট্রোসোম। এই পুরা জিনিসটাকে কি বলি? এই পুরা জিনিসটাকে বলি হচ্ছে সেন্ট্রোসোম। এই পুরা জিনিসটাকে কি বলি? এই পুরো জিনিসটাকে বলি হচ্ছে সেন্ট্রোজোম বলি। এখন কথা হয়েছে যে এই যে আমাদের হচ্ছে সেন্ট্রোজোম, এটা প্রাণী কোষের বৈশিষ্ট্য। প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষও পাওয়া যায়। এটা হচ্ছে প্রধানত প্রাণী কোষের বৈশিষ্ট্য। প্রধানত প্রাণী কোষে থাকে, প্রধানত প্রাণী কোষে থাকে, প্রধানত কোথায় থাকে? প্রাণী কোষে থাকে, প্রধানত প্রাণী কোষে থাকে। কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে থাকে, 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 কিছু নিম্ন শ্রেণীর কোথায় থাকে? উদ্ভিদ কোষে থাকে, কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে থাকে, কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে থাকে। ঠিক আছে, প্রধানত প্রাণী কোষে থাকে, কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে থাকে, এটা একটা বিষয়। তারপর হচ্ছে যে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে যে এর, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সেন্ট্রিওল, সেন্ট্রিওল, সেন্ট্রিওল প্লাস হচ্ছে আমাদের সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রিওল প্লাস হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সেন্ট্রোজোম, ইজ ইকুয়াল টু কি? সেন্ট্রোসোম, 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 সেন্ট্রোসোম। এই তাহলে আমাদের হচ্ছে কাজ কি কি? এই যে আমাদের কাজ, কাজ কি কি? কাজ হচ্ছে আমাদের সেন্ট্রিওল, সেন্ট্রিওল এক নম্বর হচ্ছে এই সেন্ট্রিওলে যে ফাইবার গুলা থাকে, এই সেন্ট্রিওলে থাকা আমাদের সেন্ট্রোজোমের, সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে। সেন্ট্রিওল, এই সেন্ট্রোজোমের ভেতর যে সেন্ট্রিওল আছে, এই সেন্ট্রিওল কোষ বিভাজনের সময়, সেন্ট্রিওলটা কোষ বিভাজনে, সেন্ট্রিওল কোষ বিভাজনের সময়, সেন্ট্রিওল কোষ বিভাজনের সময়, সেন্ট্রিওলটা কি? এই যে কোষ বিভাজন আছে, কোষ বিভাজনের সময় হ্যাঁ, তোকে একটা গ্রুপে অ্যাড করছি, দেখ আজকে রসায়ন ডি ক্লাস করতে ভুল আছে। হ্যাঁ, ওইখানে নাকি ভুল আছে, দেখ তো একটু কথা বল। তাহলে আমাদের হচ্ছে যে কোষ বিভাজনে অ্যাস্টার রে তৈরি করে, স্পিন্ডল অ্যাস্টার রে, অ্যাস্টার, অ্যাস্টার রে তৈরি করে। তারপর হচ্ছে আমাদের দুই, স্পিন্ডল যন্ত্র তৈরিতে ভূমিকা রাখে। তিন,
এরা ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে। ঠিক আছে, ফ্লাজেলা ফ্লাজেলা জিনিসটা হচ্ছে যে আমাদের এরকম এরকম নরনশীল, এর নাম হচ্ছে ফ্লাজেলা। ফ্লাজেলা এরকম, এই ফ্লাজেলাটা আমাদের সবসময় মনে রাখবা, এই ফ্লাজেলা গুলো হয় নরনশীল। নরনশীল অনেক সময় চুলের মতো হয়, চুলের মতো হয়। নরনশীল চুলের মতো, নরনশীল কিসের মতো? চুলের মতো। নরনশীল চুলের মতো। ওকে, আজকে এতটুকুই থাকবে। কালকে সকাল 9টায় পড়াবো। কালকে 9টায় মেগা ক্লাস হবে। সেই মেগা ক্লাসে আমরা হচ্ছে পুরো যে আমাদের নিউক্লিয়াস আছে, তারপরে আছে এখান থেকে টিস্যু, উদ্ভিদ টিস্যু, প্রাণী টিস্যু, উদ্ভিদ টিস্যু নিয়ে কথা আছে, প্রাণী টিস্যু আছে, তারপর হচ্ছে তোমার উদ্ভিদ টিস্যু, প্রাণী টিস্যু, এরপর অঙ্গতন্ত্র নিয়ে কিছু কথাবার্তা বলেছে। আমরা কালকে মেগা ক্লাস করব। মেগা ক্লাস, অনুবীক্ষণ যন্ত্র ফন্ত্র এসব পড়াইতাম না, এই মেগা ক্লাস করব। মেগা ক্লাসে কালকে আমরা এই অধ্যায় শেষ করব। ঠিক আছে, কালকে সকাল 9টায় ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আজকে তো অধ্যায় শেষ হচ্ছে না, কালকে সকাল 9টায় ইনশাল্লাহ সাদাব ভাইয়া তোমাদের এই অধ্যায় শেষ করে দিবে। এবং তোমাদের বায়োলজি যে অবস্থা দেখতেছি, তোমাদের বইয়ের যে বাজে সিচুয়েশন, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা তোমাদের বন্ধুদের কাছে আমার এই চ্যানেলটা, গ্রুপটা এটা পৌঁছায় দাও, যে বলো ভাইয়া ক্লাস নিচ্ছে, চলে আসতে বলো। কারণ তোমাদের এই বই তুমি যদি কোনো টিচারের সাহায্য ছাড়া পড়ো, বা ইন্টারে বায়োলজি পড়ায় এরকম কারো হেল্প ছাড়া যদি তুমি পড়ো, তাহলে তোমার বই জীবনও গুছিয়ে দিতে পারবে না সে। তো হচ্ছে যে পারবে, অবশ্যই পারবে, সরি সরি এটা বলা উচিত হয় নাই। সো হচ্ছে যে পারবে, বা তুমি নিজে একাই বই গুছাতে পারবে না। সো আমি শেষ মুহূর্তে তোমাকে গুছিয়ে দিচ্ছি। এটা এইচএসসি 25-26, এসএসসি 25-26-27 সবাই ক্লাস করতে পারবে, নো প্রবলেম, বাট ক্লাস করতে হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সকলকে। কালকে সকাল 9টায় ক্লাস। সিলিয়াটাকেও চুলের মতো নরনশীল অভিক্ষেপ বলে, ফ্লাজেলাকেও চুলের মতো নরনশীল অংশ বলা হয়। ফ্লাজেলা হচ্ছে একটা অভিক্ষেপ, এক্সটেনশন, আর সিলিয়া হচ্ছে কোষের থেকে সৃষ্ট ছোট ছোট চুলের মতো অংশ। দুইটাই চুলের মতো নরনশীল হয়, সিলিয়া এবং ফ্লাজেলা দুইটাই। যাদের মাইটোকন্ড্রিয়া থাকে না তারা কিভাবে পাওয়ার প্রডিউস করে? মাইটোকন্ড্রিয়া থাকে না, তারা কোষ ঝিল্লির মাধ্যমে শক্তি তৈরি করে। আচ্ছা, 2023 সালের বই তোমাদের সবার, আচ্ছা তাহলে 2023-এর বইটা নিয়ে আসবো কালকে থেকে।